আমি তাকে কমেন্ট্রি শেষ টেস্ট হওয়ার পর জিজ্ঞেস করছিলাম যে, "তোমার কি মনে হয় আমি কমেন্টেটর হইতে পারবো?" কারণ তখন আমাকে নিয়ে অনেক ক্রিটিসিজম হইছে সোশ্যাল মিডিয়ায়। এই ওই। আমার নিজের মধ্যেই একটা কোয়েশ্চেন জাগা শুরু হইছে যে, আমার দিয়ে হবে নাকি? কমেন্ট্রি বক্সে মানে কোনো কিছু কি স্ক্রিপ্টেড থাকে? প্লেয়াররা যে মাঠে নামে, তারা কিন্তু হারতে নামে না। সো আমার তারটাও বুঝতে হবে যে, ওই মানুষটা চেষ্টা করছে, চেষ্টা করে পারে নাই। হয়তো আজকে অনেক তারপরও অনেক হার আছে যেটা ভুলতে পারি না। ইন্টারন্যাশনাল এবং বড়, বড় তারকা তারা বেঞ্চে বসে থাকে এবং তারা যে নতুন নামগুলো আসে, তারা একাদশের সুযোগ দিচ্ছে এবং মাঠে তারা নামতেছে, হুম, খেলতেছে। হুম, হুম। বাট বাংলাদেশে কিন্তু এই জিনিসটা হয় না। এইটার কারণ হচ্ছে গিয়ে যে আমাদের ওদের প্রতি ভরসা নাই। এরা কিন্তু হুট করে ধরে এনে একটা প্লেয়ারে খেলায় দিচ্ছে না। ওরা গ্রুম করতেছে তাকে। ৬ মাস, ৭ মাস, ৮ মাস গ্রুম করছে। তাকে দেখতেছে। এমন হয়েছে যে একটা প্লেয়ারকে ১ সিজন খেলাই নাই। টিমের সাথে নিয়ে ট্রাভেল করাইছে। টিমের কালচার বুঝাইছে। ও যখন বুঝতে পারছে, ও যখন প্রিপেয়ার্ড হইছে, ওকে খেলাইছে। একটা সুযোগ পাইছে, ওটা দিয়ে কাজে লাগায় দিছে। বাংলাদেশ হারতেছে বাট আপনি কমেন্ট্রি করতেছেন। হুম, ওই দেশেরই কমেন্টেটর তার ভিতরে খুব জোশ এবং খুব ফিলিংস নিয়ে সে কমেন্ট্রি করতেছে। হুম। তখন নিজের ভিতরে ইনার পিচ অ্যাজ এ ফ্যান হিসেবে কতটা খারাপ লাগে? আমরা গেমটাকে কল করতেছি। আমরা আমাদের ভয়েসটা যাচ্ছে। আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু বাংলাদেশ জিতলে একটা অন্যরকম ফিলই করে মানুষ। তারপর যখন আমাদের অবস্থা খারাপ থাকে, আমরা অনেক কিছু বুঝতেছি যে এখন হয়তো এটা রং হচ্ছে। খেলাটা খারাপের দিকে যাচ্ছে। আমরা হেরে যেতে পারি। আ খারাপ লাগে বাট ওই যে প্রফেশনালিজম যে জায়গাটা রয়েছে, আপনি যত বেশি প্রফেশনাল হবেন, আপনার ইমোশনটাকে তত বেশি কন্ট্রোল কন্ট্রোল করতে করতে হবে। পারবেন। বাংলাদেশ ক্রিকেটে কমেন্ট্রি অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নেওয়া কতটা চ্যালেঞ্জিং এবং কতটা কঠিন? যে লাইফে কখনো বড় হওয়ার চিন্তা রাখে, সে আরেকজনকে কখনো ছোট করবে না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলের নতুন পডকাস্ট চ্যাপ্টারে। ক্যাপ্টেন্স কলে আজকের পডকাস্ট চ্যাপ্টারে আমি আপনাদের সাথে রয়েছি জাহিদ হাসান এবং আমাদের আজকের অতিথি একজন বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ, আ আমাদের সম্মানিত কমেন্টেটর, ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং একজন উপস্থাপক মাজার উদ্দিন অমি। মাজার ভাই, ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা পডকাস্টটার ৩ টা রাউন্ডে শেষ করব। টেস্ট রাউন্ড, ওডিআই রাউন্ড এবং টি-20 রাউন্ড এবং লাস্টে ছোট র‍্যাপিড ফায়ার থাকবে। ওকে। আচ্ছা, টেস্ট রাউন্ডের ১ম প্রশ্ন, কমেন্টেটর নামক এই যাত্রার যাত্রী হওয়ার ইচ্ছে কেন হলো? এটা অনেক আগে থেকে হইছে। বেসিক্যালি আমার বাবার একটা স্বপ্ন ছিল। আমি আমার বাবার সাথে যখন ক্রিকেট দেখতাম বসে, আমার বাবা বলত, তখন তো ক্রিকেট খেলতাম। তো বাবা বলত যে, "ক্রিকেটের সবচেয়ে প্রেস্টিজিয়াস জব আমার কাছে মনে হয় যে কমেন্ট্রি। খুবই রেসপেক্টেড একটা জব মনে হয় এবং তুমি ক্রিকেটটাকে বিশ্লেষণ করতে পারবা। মানুষ তোমাকে সম্মান করবে। ক্রিকেট ছাড়ার পরও তোমার একটা অবস্থান থাকবে।" সো বাবা খুব পছন্দ করত কমেন্ট্রি শুনতে। আমরা অনেক ডিসকাস করতাম, "কি বলল এটা? এটা কি শট খেললো?" তো বাবাও আমার সাথে খুব কোঅপারেট করত। ও তো যখন ক্রিকেট খেলতাম তখন এত কিছু মাথায় ছিল না, টু বি ভেরি অনেস্ট। বাট ক্রিকেটটা ছাড়ার পরে আমার মনে হলো যে একটা অপশন আছে। সো তখন থেকেই আসলে খুব ছোটবেলা থেকেই আসলে এটার প্যাশন ছিল। কিন্তু আপনি কিন্তু আন্ডার 19 ও ক্রিকেট খেলছেন। জি। তো মানে ক্রিকেটারটা হলেন না কেন? এটাতে ইনজুরি একটা বড় রোল প্লে করেছে আমার। আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ব্যাচের স্ট্যান্ড বাই ছিলাম 2006 এ। যেটার সাকিব, মুশফিক, তামিম সবাই খেলেছিল। আমি ওদের সাথে আন্ডার 13 থেকেই একসাথে ন্যাশনাল আমরা টিমে খেলেছি। আমি আন্ডার 15 এর ক্যাপ্টেন ছিলাম মুশফিকের। জোস। সো ওই জায়গাটা থেকে 19 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে দিয়ে আমি মোহামেডানে সাইন করছি ঢাকা প্রিমিয়ার লিগে। তো অনেকগুলা টাকা পাইছি। তো আমার বাবা সবসময় বলত যে, "যা করবা নিজের টাকা দিয়ে করবা। আমি তোমাকে কোনো লাক্সারি দিব না।" কিন্তু মানে বাবার যথেষ্ট ছিল। তো আমার তাও ভেতরে নিজের পায়ে দাঁড়ানোর যে একটা অবস্থান। এক্সাক্টলি, এক্সাক্টলি। সো ওই জায়গা থেকে মোহামেডান থেকে সাইন করলাম। সাইন করার পর টাকা পেলাম। তো এর আগে বাবার কাছে অনেক বাইক চাইছি। বাবা বাইক দিবে না আমাকে যে, "না তুমি ক্রিকেট খেলো, বাইকটা রিস্কি হয়ে যাবে।" বাবার কথা শুনি নাই। আ স্পোর্টস বাইক কিনছি। আ মোহামেডান থেকে টাকা পাইছি। আ বাইক নিয়ে ঘুরতে গিয়ে একদিন অ্যাক্সিডেন্ট করলাম। কলার বোন ভেঙে গেল। আ এই কলার বোনটা ভেঙে যাওয়ার ফলে ওয়ার্ল্ড কাপের ঠিক ১-২ মাস আগে। তো আমি বুঝতে পারছি যে আমার ওয়ার্ল্ড কাপটা মিস হয়ে যাবে। তো তারপর ১.৫ বছর লাগছে আমার রিকভার করতে। অপারেশন করেছি, তারপরে রিকভার করেছি, তারপরে ব্যাক করেছি প্রায় ১.৫-২ বছর পরে। কিন্তু ততদিনে আমার যে ব্যাচের প্লেয়াররা ছিল সাকিব, তামিম, মুশফিক, মার্শাল, অনেক দূর শুভ, চলে গেছে। ওরা ওই যে সিজনটায় আমি সাইন করেছি ওই সিজনটাই আমাদের ব্রেক থ্রু সিজন ছিল। আমরা সবাই বড়, বড় জায়গায় যাচ্ছিলাম। জাতীয় লিগ মিস হয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ মিস হয়েছে, কর্পোরেট লিগ মিস হয়েছে ওই ১.৫ বছরের মধ্যে। সো ওই সিজনে অনেকে পারফর্মও করে ফেলেছে, অনেকে ন্যাশনাল টিমে ঢুকেছে। ওইটা মিস হওয়ার পরে আমি কামব্যাক করার চেষ্টা করেছি। ২০১১-১২ পর্যন্ত আমি লিগ খেলেছি। কিন্তু যে ব্যাক করলাম তখন আমার মনে হচ্ছে যে আমার রিদমটা আর আগের মতো নাই। যে আমার যে আগে ফ্লোটা ছিল ওইটা আগের মতো নাই। তার কারণে আমি একবার ভাবলাম যে এভাবে খেলার চেয়ে একটা পর্যায়ে তো ছেড়ে দিতেই হবে।
সো আমি আমার স্টাডিটা শেষ করি, ওটার উপর বেশি ফোকাস করি। সো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তখন রিয়েলাইজ হলো যে চাকরি বাকরি দরকার, ক্রিকেটে ফিউচার দেখছি না খুব একটা, তখন ওভাবেই ক্রিকেটটা ছেড়ে দেওয়া। আঙ্কেলের সেই বাধাটা কি এখনো আফসোস মনে হয়? হ্যাঁ, মানে বাবার কথা শুনতে হয়। এখন বুঝি। বাবা তো নাই, বাবা মারা গেছেন 2015-তে। আ তবে জান্নাতবাসী করুক আঙ্কেলকে। এখন মনে হয় যে ইস! যদি বাবা দেখতে পারতো যে এট লিস্ট হয়তো ন্যাশনাল টিম খেলিনি, কিন্তু আমি ইন্টারন্যাশনাল কমেন্টেটর হয়েছি। এটা যদি বাবা দেখতো খুব প্রাউড ফিল করতো। আঙ্কেলের সেই সম্মানজনক সেই স্থানটা যে ইচ্ছাটা ছিল সেটা অলমোস্ট সেটাই। পূরণ। বলতে পারেন যে বাবার স্বপ্নই তাড়া করছি। নিজে কিছু হওয়ার একটা ন্যাশনাল টিমে না খেলার আক্ষেপটা আছে। ওই জিদটাই আমাকে এখন আরো পুশ করে। বাংলাদেশে যারা কমেন্ট্রি করে ৪ থেকে ৫ জন যারা টপ লেভেলের নাম, তারা কি ওয়ার্ল্ড ক্লাসে যারা আরো সিনিয়র এবং টপ লেভেলের যারা কমেন্টেটর তাদেরকে রিচ করতে পেরেছে বলে মনে করেন? টু বি ভেরি অনেস্ট নো। আ এখনো না। আ তবে আমি অ্যা আমাদের যে ২ জন লেজেন্ড এখনো করছেন আতার ভাই, শামীম ভাই, তাদেরকে আমি কোনোভাবে ছোট করব না। কারণ তারা যে পর্যায় থেকে ইংলিশ কমেন্ট্রিটা করেছে তখন বাংলাদেশে কেউ করত না। তারা আমাদের ট্রেন্ড সেটার। এখন কমেন্ট্রি এমন একটা জিনিস যেটা আপনার প্রতিনিয়তই আপনাকে পরীক্ষা দিতে হয়। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আ অ্যাকসেপ্টেন্স তো অবভিয়াসলি আতার ভাই, শামীম ভাইয়ের আছে। আমি ওটা বলব না। বাট আমাদের এখন যে মডার্ন ডে এসেছে, মডার্ন ডে ক্রিকেটের সাথে অনেক রকম আশা জাগে মানুষের যে ওই কমেন্টেটর এটা বলে, আমাদের দেশে এটা বলছেন না কেন? বাট দেয়ার আর ফিউ লিমিটেশনস, দেয়ার আর ফিউ এরিয়াস যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। যখন মাইকের পিছনে আমরা থাকি আমাদের অনেক কিছু মাথায় রেখে বলতে হয়। ওই জায়গাটা থেকে হ্যাঁ, আমাদের দেশ থেকে কোনো ইয়ান বিশপ হয়নি এখনো। আমাদের দেশ থেকে কোনো হর্ষ ভোগলে হয়নি এখনো। বাট ইট টেকস টাইম। আপনি যদি হর্ষ ভোগলের ক্যারিয়ারটা দেখেন ২০ বছরের উপরে। সো আমরা সাডেনলি হঠাৎ করেই একজন হর্ষ ভোগলের মতো হতেও ২০ বছর লাগবে। সো ওই জায়গাটা থেকে যে ইট টেকস টাইম, অ্যাকসেপ্টেন্স লাগে। আ ওই জায়গাটা থেকে আমরা এখনো পৌঁছাইনি, বাট হোপফুলি একদিন হবে ইনশাআল্লাহ। কমেন্ট্রি লাইফে এখন পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার কোনটা ফিল করেছেন? এভরি ডে ইজ এ চ্যালেঞ্জ। সত্যি কথা বলতে আপনার একটা ওয়ার্ড যদি এদিক থেকে সেদিক হয়, পুরো ওয়ার্ল্ড আপনাকে শুনবে। উপস্থিত বুদ্ধি থাকা খুবই জরুরি। আপনার সিচুয়েশন বুঝে কথা বলাটা খুব জরুরি। আপনি যেটা টিভিতে দেখতেছেন, আমি যদি ওইটাই রিপিট করি, এটা মানডেন হয়ে যাবে। কারণ পাবলিক অলরেডি দেখতে পাচ্ছে। সো এটা থ্যাঙ্কসলেস একটা জব, উইকেট কিপারের মতো। আপনি সারাদিন উইকেটের পিছনে কিপিং করবেন, একটা বল ক্যাচ মিস হবে, সবাই শেষ। সারাদিনের আপনার কষ্টটাকে কেউ দাম দিবে না। আর এই জিনিসটা জায়গাটা কিন্তু এটার জন্যই সবাই হতে পারে না। এটার পেছনে অনেক শ্রম লাগে, এটার পেছনে অনেক কনসেনট্রেশন লাগে। আমরা যখন টিভিতে খেলা দেখি সোফায় বসে শুয়ে মনে হচ্ছে যে ওই লোকটা কি বলতেছে? মাঝে মধ্যে যদি ক্রিটিসাইজ করার মুডে আমি থাকি। বাট যখন আপনি ওই আ টক ব্যাক লাগাবেন, আপনার সাথে আপনার ডাইরেক্টর আছে, আপনার সাথে আপনার প্রোডিউসার আছে, আপনার সাথে আপনার ২১ টা ক্যামেরাম্যান ইনক্লুডেড। আপনি কি চাচ্ছেন? আপনার টিভিতে কি আসতেছে? এর ৫ সেকেন্ড পর কি আসবে? আপনি কি বলতে চাচ্ছেন এটা আরো ১০ মিনিট আগে আপনার প্রোডিউসারকে জানাতে হবে। সিচুয়েশন সাডেনলি চেঞ্জ হয়ে যেতে পারে। ভালো খেলতে খেলতে একটা ব্যাটার আউট হয়ে যেতে পারে। তো আপনি ভাবছিলেন একে নিয়ে এটা বলব, বাট ও আউট হয়ে চলে গেছে। এই যে অ্যাডাপ্টেবিলিটিটা, এইটা খুবই ইম্পোর্টেন্ট। এটা আপনি বলে না একটা কথা যে আপনি নদীতে যদি ঝাঁপ না দেন আপনি বুঝতে পারবেন না কিভাবে সাঁতার কাটতে হয়। হুম। দূর থেকে দেখে মনে হয় যে হাত পা নাড়াইলেই তো সাঁতার সাঁতার কাটা যায়। হয়ে গেল। তো দিস ইস দ্য সেম থিং। আপনি সাইকেল চালাইতে হলে ২-১ বার পড়তে হবে। না পড়লে আপনি সাইকেল চালাইতে পারবেন না। দূর থেকে দেখে মনে হয় কত ইজি। জিনিসটা এরকমই। খুবই আপনার কনসেনট্রেশন খুবই ইম্পোর্টেন্ট। বল বাই বল প্রত্যেকটা মাঠে কি হচ্ছে, শুধু ব্যাটাররা কি করছে বা বোলাররা কি করছে না, এদিক আশেপাশে কি হচ্ছে, কোচ কি বলতেছে, ড্রেসিং রুম থেকে কি ডিসিশন আসতেছে বা কি প্ল্যানিং আসতেছে। আপনার অনেক সময় আপনার ইনটিউশনটা খুব ইম্পোর্টেন্ট যে কি হতে যাচ্ছে। আপনি এটা আপনার গেম সেন্স যত ভালো থাকবে বা আপনি ক্রিকেটটাকে যত ভালো বুঝবেন, তখন আপনি এটাকে মানে ধরতে পারবেন। আদারওয়াইজ আপনি মোমেন্টেই থেকে যাবেন অনেক ক্ষেত্রে, যেটা অনেক ক্ষেত্রেই হয়। যে টি-টোয়েন্টিতে স্পেশালি খেলাটা এত ফাস্ট হয়, আপনি মোমেন্টের বাইরে গিয়ে অন্য কথা বলার সুযোগ কম থাকে। সো দেয়ার আর ফিউ এরিয়াস যেটা মানে খুবই ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, নট ইজি। আ যাদের কাছে মনে হয় ইজি, আমার মনে হয় যে তারা একবার এসে কমেন্ট্রি বক্সে একটু ঢুকে লাইভ খেলা চলাকালীন যদি পিছনে বসে ৫ টা মিনিট অবজার্ভ করে বুঝতে পারবে ডিফারেন্সটা। ভাই মানে মনোযোগ সরানোটা মানে খুব টাফ। একদম মানে প্লেয়ারদের মতোই আমাদের মনোযোগ রাখতে হয় যে পিচ কি বিহেভ করতেছে। একটা বলার কোন এন্ড থেকে ভালো টার্ন পাচ্ছে বা পারচেজ পাচ্ছে উইকেট থেকে। একজন ব্যাটসম্যান কতক্ষণ ধরে রান নিতে পারতেছে না, তো তার মাথায় কি ঘুরতে পারে। সুইপ শট আজকে সারাদিনে একটাও খেলেনি রিজওয়ান।
সো আমার ভাবতে হবে যে সুইপ শটটা তার মাথায় আছে, কিন্তু খেলবে কখন, রাইট ডেলিভারিটা সে খুঁজতেছে। সো বলার কি প্ল্যান করতেছে তার এগেইনস্টে। এসব ছোট ছোট অনেক জিনিস আছে। আপনি যদি ১০ মিনিটও গেম থেকে বের হয়ে যান, ওই ১০ মিনিটের মাথায় অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা ঠিকমতো খাইতেও পারি না মানে কমেন্ট্রি বক্সে। জাস্ট আমরা ১০ মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেষ করে আমরা জাস্ট খেলার মধ্যে থাকি। আমাদের ডাইনিং রুম নিচে থাকে। কিন্তু আমরা যাওয়ার বেশিরভাগ মতো সময় থাকে না। যাওয়ার মতো সময় থাকে না। যে আমি যাবো, কিছু যদি মিস হয়ে যায়। খাওয়ার রুমে টিভি থাকে। স্টিল আপনার ফোকাসটা যদি সরে যায়। আমার কমেন্টেটররা, আগের কমেন্টেটররা কি বলতেছে? তো একটা তো কোথায় শেষ করলো? কোথায় শেষ করলো, বা তারা যে টপিকটা নিয়ে কথা বলছিল, আমি যদি সেম টপিক আবার আমার স্ট্রিমটেই বলি, তাহলে তো পাবলিক সেটাকে বলবে যে তার নিজস্ব কোনো টপিক নাই। তারপর তার ধরেন কোনো একটা কথা আমার মনে হলো যে ওইটা থেকে পিক করে আমি আরো সামনে নিবো। ওইটাও ধরা খুবই ইম্পোর্টেন্ট। আ কি হয়েছে ওই ওভারটাতে, তিনি কিভাবে এক্সপ্লেইন করলেন, আমি তাকে কমপ্লিমেন্ট করতে পারি কিভাবে। সো অ মানে পুরাটা টাইম আমাদের যে একটা রোস্টার থাকে, আমি যদি আপনাকে রোস্টারটা দেখাই আপনি বুঝতে পারবেন। খুবই ইন্টারেস্টিং এটা। আ একটা কমেন্টেটরের লাইফ ইজ নট দ্যাট ইজি। আম ফার্স্ট টেস্টেরই আমি এটা দেখাই আমার। তাহলে বুঝতে পারবেন আপনি আমাদের সকাল থেকে কি যায়। এটা হচ্ছে গিয়ে আমাদের রোস্টার। আপনি যদি আপনার দেখাতে পারেন যে আমাদের সকাল থেকে কি ডিউটি থাকে, ক ক কখন আমাদের কল টাইম। খেলা শুরু হবে ১০ টায়। আমাদের ৮:৩০ টার মধ্যে মাঠে থাকতে হবে। তারপরে ২ টা ইন্টারভিউ থাকে, প্রি-ম্যাচ ইন্টারভিউ। ইন্টারভিউয়ের পর একটা আ ইনভিশন থাকে। মানে দিন শুরুর আগে আমরা ২ জন ৩ জন কথা বলি না দাঁড়িয়ে মাঝখানে হুম, মাঠে? হুম, হুম, হুম। ওটা ইনভিশন বলে যে বিল্ড আপ করতেছি আমরা আজকের দিনের। ওটা শেষ হওয়ার মধ্যে ৫ মিনিটের মধ্যে আমাদের উপরে চলে যেতে হয়। কারণ পরের স্টিন্ট ০.৫ ঘন্টা পরেই শুরু হবে। একটা স্টিন্ট শেষ হয়, তারপরে ০.৫ ঘন্টার একটা ব্রেক, যে মানে ব্রেক বলতে আরেকজন কমেন্টেটর কমেন্ট্রি করছে। আবার আমাকে আসতে হবে। মিড ইনিংসে একটা ইন্টারভিউ থাকে। মিড ইনিংস ইন্টারভিউর পর আবার কমেন্ট্রি শুরু হয়ে যায়। কমেন্ট্রি চলতে আবার কমেন্ট্রি শেষ হওয়ার পর আরেকটা মানে দিন শেষের একটা পোস্ট ম্যাচ এনালাইসিস থাকে স্টুডিওর মতো। ওটা শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়া এনালাইসিস থাকে আবার। সো আপনারা যখন আমাদেরকে মানে ক্যামেরার সামনে দেখেন, অলওয়েজ মনে হচ্ছে যে আমরা কত রিল্যাক্সড, আমাদের মানে ভালো কাপড়-চোপড় পরা একদম খুব ভালো। মানে খুব টিপটপ। হ্যাঁ, বাট ইটস আ ভেরি হেক্টিক জব। রিসাইকেলের মধ্যে ওটা চলতেই থাকে, চলতেই চলতেই থাকে। থাকে। মানে আপনি যখন দিনটা শেষ হয় আমাদের মনে হয় যে খুব দ্রুত টাইমটা চলে গেছে। অথচ ৮ ঘন্টা ৯ ঘন্টা আমরা কিন্তু অন ডিউটি। মানে একটা মিনিটের জন্য ফোকাস সরানোর সুযোগ নেই। হ্যাঁ, বৃষ্টি-টিষ্টি হইলে তখন একটু আমরা রিল্যাক্স রিল্যাক্স। হই। হ্যাঁ। যেমন এইবার রামিজ রাজা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। গান-টান ছেড়ে তামিল মানে ল্যাঙ্গুয়েজ সে শিখবে। আচ্ছা। আমাদের স্ট্যাটিস্টিশিয়ান তামিল, সে চেন্নাইয়ের লোক। সো গান ছেড়ে বলছে, "এটার মানে কি বলো? এই গানের মানে কি বলো? এই ওয়ার্ডের মানে কি বলো?" সো এই টাইপের একটু ফান হয়। বাট খুব সিরিয়াস এনভায়রনমেন্ট ভিতরে। খুবই সিরিয়াস এনভায়রনমেন্ট। কমেন্ট্রি ইজ আর্ট। ডেফিনিটলি। ইটস অ্যান আর্ট অ্যান্ড ইটস আ থ্যাঙ্কসলেস জব। এবং এটা আপনার ইন্টেলেকচুয়ালিটি কত আছে আপনার ভিতরে, আপনার জ্ঞান আছে নাকি আপনার ভিতরে, চাইলেই আপনি কমেন্টেটর হতে পারবেন না। কমেন্টেটরের মানে হচ্ছে আপনি একটা জিনিসকে দেখে কমেন্ট করছেন। সো আপনার ওই যোগ্যতা থাকতে হবে কমেন্ট করার। এট লিস্ট ইউ হ্যাভ টু নো দ্য গেম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য গেম, অ্যান্ড ইউ অলসো হ্যাভ টু কানেক্ট দ্য অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স উইথ ইউ। ইটস নট জাস্ট যে আপনি বসে কথা বলতেছেন। এটার অনেক মানে আপনার ফ্লো আছে, রিদম আছে, অনেক সিচুয়েশন আছে। একটা বোরিং সিচুয়েশন চলতেছে, আপনি ওই সময় এক্সাইটমেন্ট দিতে পারবেন না। আবার খুব এক্সাইটিং টাইম চলতেছে, আপনি বোরিংলি কথা বলতে পারবেন না। আই হ্যাভ লার্নড আ লট। এখনো অনেক জানার আছে। আমি মাত্র মনে হয় ৪-৫ বছর হইছে কমেন্ট্রি করতেছি, ইন্টারন্যাশনাল কমেন্ট্রি। সো প্রত্যেক সময়ে নতুন একটা সিচুয়েশন আসলেই মনে হয় যে এটা তো কখনো পড়িনি এই সিচুয়েশনে। সো ওই যে সাঁতার কাটতে হলে নদীতে ঝাঁপ দিতে হবে। সো ঐরকমই আরকি ঝাঁপ দিয়ে শিখতেছি। ভাই আর্টের কথাটা মানে এইজন্য বললাম মানে কমেন্ট যখন করতেছেন জিনিসটা কতটা শৈল্পিকভাবে সাজানো যায়, হুম। এই জিনিসটা তো অনেক বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, ডেফিনিটলি। আমি লাস্ট ২ বছর ধরে আমি এমন এক ছেলে ছিলাম, কখনো বই পড়তাম না। আমি নিউজপেপার পড়তাম না। আমি যখন ক্রিকেট খেলতাম আমাকে নিয়ে রিপোর্ট হইলেও আমি নিউজপেপার পড়তাম না। আমার পড়তে ভাল লাগতো না। আমি লাস্ট ২ বছরে আমি প্রায় অলমোস্ট ১০০ র উপর বই পড়ে ফেলছি। মানে আমার মনে হইছে যে আমাকে জানতে হবে। নাহলে আমি মানুষকে কিভাবে জানাবো? বা একটা সুন্দর সেন্টেন্স দিয়ে যদি আমি একটা শর্টকে আমি এলাবোরেট করতে পারি, এটা তো শুনতে ভাল লাগবে। তাহলে আমার একটা স্পেশালিটি ক্রিয়েট হবে। ১ম ৩ বছর আমি জাস্ট মানে দৌড়াইছি, বিশ্বাস করেন। মানে আমি বুঝতেছিলাম না কোথায় দৌড়াবো? কমেন্ট্রি করতেছিলাম, কিন্তু আমি বুঝে উঠতে পারতেছিলাম যে আমার স্পেশালিটিটা কিভাবে ডেভেলপ করব। লাস্ট ২ বছর ধরে আলহামদুলিল্লাহ একটা প্রসেস ফলো করতেছি। সো আমার চেঞ্জেস গুলো আমি নিজেই ফিল করতেছি।
আমার ভয়েসের টোন, আমার পিচিং, আমার সেন্টেন্সের সিলেকশন, আমি কি বলবো বা আমার কি বলার টপিক থাকতে পারে। আমি ৭ দিন আগে থেকে একটা সিরিজের আমি আমার ব্যাকগ্রাউন্ড চেক শুরু করি, হোমওয়ার্ক শুরু করি। I have a team of 3 people যারা আমার সাথে কাজ করে। একটা রিসার্চ টিম আছে, একটা স্ট্যাটস টিম আছে, একটা আমার আ স্ট্যাটসের সাথে আরো অনেক কিছু ইনভলভ থাকে। একটা প্লেয়ারের হিস্ট্রি থাকে। ওই প্লেয়ারের ছোটবেলার স্মৃতি, ছোটবেলার প্রবলেম, ছোটবেলার ইস্যু। কারো যদি ইন্টারেস্টিং থাকে ওইটা আমরা পিক করে আনি। দেন আমি ওটাকে একসাথে করি। তারপরে গিয়ে ডেলিভার করতে হয়। অনেক সময় আমি ১০০% যেগুলা ইনফরমেশন গ্যাদার করি, একটা সিরিজের 10% এর বেশি ছাড়তেও পারি না। কারণ সুযোগ হয় না। সো বাট আমার হোমওয়ার্কটা আমাকে মনে হয় যে ইট কিপস মি প্রিপেয়ার্ড। কমেন্ট্রি লাইফে বা কমেন্ট্রি বক্সে মানে কোনো কিছু কি স্ক্রিপ্টেড থাকে? নট রিয়ালি, নট রিয়ালি। শুধু আপনার স্ক্রিপ্ট বলতে একটা ওপেনার, ভয়েস ওপেনার থাকে। যে যখন দিনটা শুরু হয়, তখন বলে যে, "ইট ইস দ্য ফার্স্ট অফ দ্য 3 ম্যাচ ODI সিরিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড নিউজিল্যান্ড। বাংলাদেশ লস্ট দ্য ফার্স্ট ম্যাচ অ্যান্ড দেন এগেইন নিউজিল্যান্ড বাউন্স ব্যাক। দে ওয়েন্ট অন টু উইন দ্য গেম।" এই একটা স্ক্রিপ্ট থাকে বাস নট মোর দ্যান 15 সেকেন্ডস। সেটা হচ্ছে ভয়েস ওপেনারের জন্য। বাট আফটার দ্যাট এভরিথিং ইজ অন দ্য গো, অন দ্য ফ্লো। আপনার পুরো কোনো কিছু ন্যাচারাল। পুরাই ন্যাচারাল। আপনি স্ক্রিপ্ট করে কিছু করতে পারবেন না। পসিবলই না। আচ্ছা, মাজার ভাই, আপনি আমাদের পডকাস্ট শুরুতে বললেন যে আঙ্কেলের স্বপ্ন ছিল এবং সম্মানজনক এই জবটার জন্য। তো যখন ১ম নিজের কণ্ঠটা টিভিতে শুনতে পেলেন হুম, অ্যাজ এ হুম, কমেন্টেটর, হুম, হুম। নিজের অনুভূতিটা কেমন ছিল? আমি আমার ভয়েস চিনতে পারিনি। আমি ১ম এ ভাবছি এটা আমারই ভয়েস। আমার ওয়াইফ আমাকে বলতেছে যে, "আমিও চিনতে পারিনি তোমার ভয়েস এটা।" ধীরে, ধীরে অ্যাকসেপ্ট করতেছি। নিজের ভয়েস তো নিজে ওইভাবে শোনা হয়নি। কারণ আমি খুব একটা কমেন্ট্রি যে ইন্টারন্যাশনাল কমেন্ট্রির আগে আর কোনো কমেন্ট্রি করিও নি। সুযোগ হয়নি আমার। রেডিও কমেন্ট্রি করেছিলাম কিছু। বাট টিভি কমেন্ট্রি করিইনি আমি। আমি ডিরেক্ট ইন্টারন্যাশনাল কমেন্ট্রি দিয়ে ডেবিউ করেছি আমার টিভি কমেন্ট্রি। ইটস এ লাকি চ্যাপ্টার। লাকি এবং লার্নিং অ্যাজ ওয়েল। কারণ ১ম দিন যেদিন কমেন্ট্রি করছি আমার গলা থেকে কথা বের হইতেছিল না। আমি এত নার্ভাস ছিলাম, সারারাত ঘুমাইতে পারিনি। আমাকে ২০১৭ তে একটা ৫-১০ মিনিটের একটা চাঙ্কের জন্য আমাকে আগের দিন বলছে যে, "তুমি কি ইন্টারেস্টেড?" আমি বললাম, "হ্যাঁ, ডেফিনিটলি।" সো বাংলাদেশ শ্রীলঙ্কার একটা টি-20 ম্যাচ চলতেছিল মিরপুরে। সো আগের দিন যখন আমাকে জানাইছে, আমি ওটা থেকে কেন শিক্ষা পাইছি? আমি প্রিপারেশন যেটা নেওয়ার ওটা না নিয়ে আমি অন্যান্য জিনিসে প্রিপারেশন নিছি। আমি কি স্যুট পরবো? আমাকে আচ্ছা, বুঝছি। দেখতে মানে কেমন আউটফিট। লাগবে? হ্যাঁ, আ আমি যাবো। সো এটা আমার ডেবিউ হচ্ছে। বাট আমার যে আসল কাজটা যে আমার নিজের ভয়েস। ফোকাসটা হ্যাঁ, যে আমি কি বলতে পারি, কি সিচুয়েশন। কারণ আমার কোনো এক্সপেরিয়েন্সই ছিল না। সো যখন আমি কমেন্ট্রি বক্সের পিছনে আমাকে ১০ মিনিট বসাইছে যে, "ওয়েট করো।" তো আমি বসে, বসে যখন সবকিছু দেখলাম, আমি আরো নার্ভাস হয়ে গেছি যে হোয়াটস গোইং অন হিয়ার। কমেন্ট্রি বক্সে এত কিছু থাকে, এত টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকে। আপনার সাথের কো-কমেন্টেটররা থাকে। তারাও খুবই ইন্টেলেকচুয়াল লোক হয়। তারা ক্রিকেট জানাশোনা লোক হয়। স্টারস হয়, সুপারস্টারস হয়। তো তাদের পাশেও একটা সিট থাকে। সো ওই সিটটা কিন্তু মানে হচ্ছে যে আপনি তার সমান। হুম, আপনি তার ছোট না ইকুয়াল। কিন্তু ইকুয়াল। সো ওই জায়গায় আমার রেসপেক্টটা রাখা, আমার জ্ঞানটা দেখানো, আর এই একটা শর্ট একটা সুযোগ এটাকে কিভাবে কাজে লাগাবো। সো ১ম বার যখন করি আমার মনে হইছে যে না, আমার অনেক কাজ করা বাকি আছে। I don't deserve to be here now. তো ৩ বছর কাজ করছি। ৩ বছর একা, একা কাজ করছি। মানে কোনো শোতেও না বা কোনো কমেন্ট্রি তো হয়ই না বাংলাদেশে ইংলিশ কমেন্ট্রি। আমি ভিতরে, ভিতরে একটু করে কাজ করে দেন ২০২০ এ প্রপার ব্রেক পাইছি। আ আ একটা টি-20 টুর্নামেন্ট ছিল কোভিডের সময়। আমাদের লোকাল প্লেয়ারদের নিয়ে। সো তখন থেকেই আরকি নিজের ভয়েস শুনতে অভ্যস্ত হইছি আরকি। ভাই, এই যে ভয়েসের কথাটা যে মানে বললাম, মানে ১ম যখন নিজের ভয়েসটা শুনলেন, আঙ্কেলের কথা মনে পড়ছে? হ্যাঁ, মানে I was very proud actually. আমার মনে হচ্ছে যে যদি আমার বাবা আজকে শুনতে পারতেন, তিনি হয়তো তার ভাই, তার বোনদেরকে বলতে পারতেন যে আমি খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। কিন্তু আমার বাবা খুব হার্ড ওয়ার্কিং মানুষ ছিলেন। খুব বেশি পয়সা ছিল না তার। আ আমরা এক ঘরে আমরা ২ ভাই, আমরা ১ ভাই ১ বোন, আমার মা, বাবা আমরা একসাথে কাটাইছি। উনি আমাদেরকে পড়ালেখা করাইছে। এইটা আমাদের সবচেয়ে বড় ক্রেডিট। আমি পুরান ঢাকার ছেলে। ঢাকাইয়া। ওয়াও! জোস! হ্যাঁ, আমি ঢাকাইয়া। সো আমাদের ওই কালচার ছিল না যে পড়ালেখা হয় খুব একটা বেশি। স্পেশালি আমাদের পুরান ঢাকার যে সময়টায় আমি বড় হইছি, আমার সমবয়সী অনেকেই দোকানপাট করত, ব্যবসা করত বা চাকরি করত। বাট পড়ালেখায় খুব একটা ফোকাস ছিল পুরানটাকে না। তো ভাই আড্ডা, বিজনেস এক্সাক্টলি এবং খাওয়া। গেট টুগেদিং, হ্যাঁ, খাওয়া-দাওয়া। হ্যাঁ। সো ওই জায়গাটা থেকে আমার বাবার একটাই স্বপ্ন ছিল যে, "বাবা আর যাই করো গ্র্যাজুয়েট হইও তুমি। তুমি পড়ালেখাটা শেষ করো। বাকি সব দেখা যাবে।" তো আমার বাবা খুব কষ্ট করে আমাদেরকে পড়ালেখা করাইছে।
আমি ক্লাস 3 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়াইছে আমার বাবা। তখন ওই সময় তো ইংলিশ মিডিয়ামে হিউজ কস্টিং। মাসে ৩,৫০০ টাকা বেতন ছিল ইংলিশ মিডিয়ামে। ফুল টাইম আমি থাকতাম। মানে সকালে যেতাম, সন্ধ্যায় আসতাম। খাওয়া-দাওয়া ওইখানেই, একটা ভালো ইংলিশ স্কুলে আমাকে পড়াইছে। সো ওই ক্লাস 3 পর্যন্ত পড়ার পর আমার ভিতরে ইংলিশটা অনেকটা আমার মনে হইছে যে আমি ইংলিশটার প্রতি আমার একটা ইন্টারেস্টও জন্মাইছিল। সো 3 পরে আবার বাংলা মিডিয়ামে চলে গেছি। কারণ বাবা আর এফোর্ড করতে পারতেছিলেন না বেতন এত টাকা দিয়ে পড়ানো। সো বাট আমার ভেতরে ওই জিদটা ছিল যে ইংলিশটা আমি সবসময় চর্চায় রাখবো। সো যখন ক্রিকেট খেলতাম আমাদের বিদেশি কোচ থাকতো। আন্ডার 15 এ, আন্ডার 17 এ। তাদের মানে অন্যান্য প্লেয়ারের তুলনায় আমি খুব বেশি ইন্টারেক্টিভ থাকতাম। মানে কমিউনিকেশন করতে খুব ইজি হইতো। কমিউনিকেশন আমার ইংলিশটা মনে হতো যে আমার একটা চর্চার মধ্যে আছে। এবং আপনি তো বললেন ক্যাপ্টেনও ছিলেন আপনি। হ্যাঁ, আমি ক্যাপ্টেন ছিলাম। সো আর আমি মানে অপোজিশন প্লেয়ারদেরকে, অন্য দেশের প্লেয়ারদেরকে ইংলিশে আমি অনেকভাবেই বিরক্ত স্লেজিং। করতাম, স্লেজ করতাম। আমি ওটার লিডার ছিলাম আরকি, বলতে আচ্ছা। পারেন যে আমি স্লেজিং লিডার। স্লেজিং লিডার ছিলাম একসময়। সো হ্যাঁ, ইটস আ লং জার্নি। আমার বাবার কথা মনে হয় এভরি টাইম যখন কমেন্ট্রি করি মনে হয় যে, ইস! বাবা যদি আজকে দেখতো, বলতো যে, না কিছু একটা হইছে ছেলে। দোয়া করি আঙ্কেল উপর থেকে আপনার জন্য এখনো দোয়া করতেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই বাংলাদেশ ক্রিকেটে কমেন্ট্রি অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নেওয়া কতটা চ্যালেঞ্জিং এবং কতটা কঠিন? খুবই ডিফিকাল্ট। আসলে ক্যারিয়ার, এই যে আমি এখন ফ্রিল্যান্স করতেছি। আমি ২০২৪ পর্যন্ত একটা দেশের টপ ইংলিশ নিউজ পেপারে কাজ করেছি। বাট আমি কমেন্ট্রি শুরু করেছি ২০২০ থেকে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত আমার একটা পাশাপাশি চাকরি ছিল দেখে আমি হয়তো কমেন্ট্রিটা করতে সক্ষম হয়েছি। বাট ২৪ এর পরে গিয়ে আমার মনে হয়েছে যে না, আমার একটা বেছে নিতে হবে। যদি আমি আইদার জব, আইদার কমেন্ট্রি। আইদার জব, আইদার কমেন্ট্রি। সো যখন আমি কমেন্ট্রি বেছে নিলাম, এর মানে আমার ইনকামের সোর্স আর নাই। কমেন্ট্রির উপর বেস করে আমার ইনকাম। এখনো যারা কমেন্ট্রি করে, আপনি দেখবেন যে আপনার চাকরির মাঝখানে কেউ আপনাকে ছুটি দিবে না তো। হুম। যে ২ সপ্তাহের জন্য কমেন্ট্রি করতে যাচ্ছি। এভাবে তো হয় না। সো তখন আপনার ওই যে ইনকাম সোর্সের ব্যাপারটা এসে পড়ে। আপনার পরিবার কতটুকু সিকিউর করতে পারবেন আপনি। আমি যখন এই ডিসিশনটা নেই চাকরি ছেড়ে দিব, বাংলাদেশের টপ নিউজ পেপার কিন্তু ইংলিশ নিউজ পেপার, বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাঁ, নিউজ আপনি ডেইলি পেপার। স্টারে ছিলেন। রাইট। সো ওটার চাকরি যখন ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমার ওয়াইফকে আমি জিজ্ঞেস করি যে, "আমি যে চাকরিটা ছাড়তেছি, তোমার কি মনে হয় রিস্ক হয়ে যাবে নাকি?" তখন ও বলল যে, "তোমার স্বপ্ন তো এটা। সো স্বপ্নের পিছনে দৌড়াও, দেখো কি হয়। আর না হইলে নাই। বাট তুমি এট লিস্ট ট্রাইটা করো।" সো এই ২ বছর ধরে আমি ট্রাই করতেছি। আল্লাহ চালায়ও দিচ্ছে আলহামদুলিল্লাহ। বাট ডিফিকাল্ট। বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি এটাকে আপনার ক্যারিয়ার হিসেবে ভাবেন যে অনেক টাকা-পয়সা কামাইতে পারবেন, think twice before coming onto this profession. আলহামদুলিল্লাহ। আপনি কমেন্ট্রি করতেছেন এরকম ম্যাচ যতগুলো কমেন্ট্রি করছেন সবচেয়ে মেমোরেবল ম্যাচ কোনটা? সবচেয়ে মেমোরেবল ম্যাচ ইনফ্যাক্ট ন্যাশনাল টিমের না, এ টিমের। এইবার রাইজিং স্টারস এশিয়া কাপ হইছে কাতারে। হ্যাঁ, হ্যাঁ। দ্যাট ওয়াজ মাই ডেবিউ কমেন্ট্রি অ্যাজ, মানে দেশের বাইরে। ১ম আমার কমেন্ট্রি ছিল দেশের বাইরে। সো বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ ছিল। আমরা সুপার ওভারে গেছি। সুপার ওভারে গিয়ে অলমোস্ট ম্যাচটা, সুপার ওভারের আগে ওই যে আকবর একটা ওভার থ্রো হুম, করলো। হুম, হুম। তারপর ম্যাচটা টাই হয়ে গেল। হুম। তারপরে আবার সুপার ওভার হইলো। সুপার ওভারেও মাত্র ওরা ২ রান করলো। আমরা ২ রান করতে গিয়ে একদম লাস্ট বলে গিয়ে আমরা একটা রান নিলাম। তারপর ম্যাচটা জিতলাম, ফাইনালে গেলাম। আ ইন্ডিয়াকে এত বড় একটা স্টেজে এইরকম নার্ভ ধরে রেখে আমরা যে জিততে পেরেছি। আমার লাস্ট ওই সেশনটাতে আমার কমেন্ট্রি ছিল না। আমি নিচে গিয়ে খেলা দেখতেছিলাম। আমাকে প্রোডিউসার ডাক দিয়ে পাঠাইছে। বলে, "এই মুহূর্তে বাংলাদেশে একটা ভয়েস লাগবে।" So আচ্ছা। that was the proudest moment for me, যে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হচ্ছে, বাংলাদেশ জিততেছে। সো বাংলাদেশে একজন কমেন্টেটরকে খুঁজতেছে। তখন তো ভয়েসটা অটো আরো মানে ইয়ে হয়ে যায়। আমি অনেক ফিডব্যাকও পাইছি যে আমার নাকি খুব ভালো কমেন্ট্রি হইছে ওই সিরিজটাতে। আচ্ছা। সো এটা কখন হয়? যখন আপনার টিম ভালো খেলতেছে, আপনার ভিতরে অনেক জোশ, আপনার টিম বড়, বড় দলকে হারাচ্ছে, চোখে চোখ রেখে কথা বলতেছে। এরকম বাংলাদেশ টিমও অনেক ম্যাচ জিতছে। আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাইছি, আমরা সাউথ আফ্রিকাকে হারাইছি, আমরা অস্ট্রেলিয়াকে হারাইছি টেস্টে, আমরা ইংল্যান্ডকে হারাইছি টেস্টে। আই ওয়াজ দেয়ার, আমি কমেন্ট্রি করছি। আমার অনেক প্রাউড মোমেন্ট ওগুলাও আছে। বাট যখন আমাকে বলে যে বাংলাদেশে একজন ভয়েস দরকার, বাট ইটস হিটস ডিফারেন্ট। এক্সাক্টলি, মানে যখন আপনি একজন আপনার নিজের মানুষের কাছ থেকে আপনার দেশের একটা ভালো কথা শুনবেন, তখন কিন্তু বুকটা আরো বড় হয়ে যায়। বিদেশিরা বললে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটা ভদ্রতা করে বলতেছে হয়তো। বাট আপনি তো জানেন যে আবেগটা কোথায়। আমরা কখনো কোনো ট্রফি জিতিনি।
আমরা কখনো কোনো টাইটেল জিতিনি এখনো। আমাদের দর্শকরা বিরক্ত। আমাদের দর্শকরা অনেক হতাশ। এখন আমরা ট্রফিলেস। এখনো আমরা ট্রফিলেস। একটা এশিয়া কাপ ট্রফি নাই আমাদের। সো ওই জায়গাটা থেকে তখন মনে হচ্ছিল যে না, ইন্ডিয়ান যে টিম ওরাও কিন্তু খুব সুপারস্টার। বেশিরভাগ আইপিএল খেলা প্লেয়ার। আমাদের এই ছেলেগুলা তো মানে বিপিএল খেলে মানে দ্যাটস ইট। ন্যাশনাল টিমেও অনেকে খেলে নাই। ওই জায়গাটা থেকে এই প্লেয়ারদেরকে আমরা মানে ওদের সাথে টক্কর দিচ্ছি। ফ্যাসিলিটি ওয়াইজ বলি, যত যাই বলি। তাদের থেকে অনেক পিছিয়ে থেকেও আমরা তাদেরকে হারাচ্ছি। দ্যাট ওয়াজ দ্য প্রাউডেস্ট মোমেন্ট। এবং ওই ইন্ডিয়ার এই টিমে একটা প্লেয়ার ছিল যে আইপিএলে এখন পর্যন্ত মানে ৪ ছক্কা ভাইবাস মারতেছে। সূর্যবংশী। সূর্যা ভৈরব। আমার একটা কোট খুব ফেমাস হইছে আরকি যে ও একটা ৬ মারছে। তো আমি বলছি যে, "These boys don't carry baggages, they carry belief." আচ্ছা। সো ওইটা আবার সোনিতে খুব অ্যাড হাইলাইট হিসাবে হইছে। হাইলাইট করেই করছে। সো ওই সময় থেকে আমি এই কোটগুলা ইউজ করা শুরু করছি। যে মেমোরেবল করে রাখার জন্য ওই সময়টা, ওই মুহূর্তটা। সো হ্যাঁ, খুব ভালো লাগছে। ওইটা আমার একটা খুবই লার্নিং কার্ভ ছিল। আবার বিদেশে যখন আপনি যাবেন না কমেন্ট্রি করতে, আপনার আশেপাশে যে কমেন্টেটররা থাকে, তারা কিন্তু আপনাকে একটু খোঁচাবে। ব্যান্টার হয় অনেক। যে, আচ্ছা। "এ তোমার টিম তো হারতেছে। আচ্ছা। তোমার তো মনে হয় মন খারাপ।" মানে ওয়ান কাইন্ড অফ স্লেজিং। স্লেজিং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ডিফারেন্ট লেভেলের স্লেজিং। একটু মানে আরেকটু সফিস্টিকেটেড ওয়েতে স্লেজিংটা হয়। যে আপনি বুঝতেছেন আপনাকে মানে ছোট মানে বাচ্চাদের ভদ্র ভাষা স্লেজিং খোঁচা দেওয়া হ্যাঁ, কিন্তু আপনাকেও ওইভাবেই উত্তরটা দিতে হবে। দিতে হবে। আপনি পার্সোনালি নিতে পারবেন না। আপনাকে ফানি ওয়েতেই এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে একটা রিটার্ন দিতে হবে। এইবার আরেকটা মজার কাহিনী আছে। রামিজ রাজা সে ফার্স্ট টেস্টে আমরা যখন জিততেছি আরকি। পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে হ্যাঁ। সো আর ১ উইকেট বাকি পাকিস্তানের। সো রামিজ রাজা বলতেছে যে, "ইস! যদি আকাশটা আরেকটু ডার্ক হয়ে যেত, বৃষ্টিটা যদি হ্যাঁ, পড়তো, হ্যাঁ। তাহলে ভালোই হতো।" তো আমি বলতেছি, "রামিজ ভাই আপনি কি পাকিস্তানের ডাগ আউটের কথা বলতেছেন? ওটা কিন্তু অনেক ডার্ক দেখা যাচ্ছে আচ্ছা। এখন।" সাথে, সাথে ডিরেক্টর পাকিস্তানের ডাগ আউট দেখাচ্ছে। আমি বলি, "ইয়া, ইটস কোয়াইট ডার্ক।" রামিজ রাজা ওয়াজ লাইক, তুই আমার সাথে মজা নিলা?" অন্যের কিছু বলেনি, বাট আমার দিকে তাকায় বলে, "হ্যাঁ, ইয়েস, ইটস ডার্ক।" তো মানে এই টাইপের হয়। আরো অনেকভাবেই হয়। বাট আপনাকে ওই পার্সোনালিটি রাখতে হয়। আপনি ফ্যান বয় হইতে পারবেন না। কমেন্টেটর হতে এবং হলে আপনাকে ইনস্ট্যান্ট যেকোনো জিনিস বের করতে হবে। হ্যাঁ, মানে এর জন্যই বললাম যে আপনার স্টক অফ ওয়ার্ডস অনেক বেশি রাখতে হবে। আপনার মাথায় যদি আপনার একটা জিনিস না থাকে, আপনি ইনস্ট্যান্ট তো বের করতে পারবেন না ওটা। এজন্য আপনাকে অনেক পড়তে হবে। বই পড়া ছাড়া কোনো বিকল্প নাই। মানে আপনি যেকোনো লাইফের যেকোনো অ্যাসপেক্টেই, শুধু কমেন্ট্রি না। আপনি আপনার পডকাস্টে, আপনি যদি আরো বই-টই পড়ে আসেন, আপনি অনেক কিছু রেলেভেন্ট উদাহরণ আমাকে দিতে পারবেন। আমি একটা নতুন কিছু জানতে পারবো আপনার কাছ থেকে। সো ওই জায়গাটা থেকে দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট রিডিং বুকস। ভাই এখন যে আমরা ওডিআই রাউন্ডে। ১ম প্রশ্ন সেটা হচ্ছে গতকালকে আপনি বিসিবির মনোনীত কাউন্সিলর হলেন। হুম। তো এই বিষয়ে আপনার মতামত এবং পরিকল্পনাটা জানতে চাই। ফার্স্ট অফ অল বিগ রেসপন্সিবিলিটি। আ আমি ক্রিকেট নিয়েই কথা বলি। আমি বাংলাদেশ ক্রিকেটটা অনেক দিন ধরে ফলো করছি। আমি জার্নালিস্ট ছিলাম। সো আমি ভালো-মন্দ ২ দিকই দেখেছি, রিপোর্ট করেছি। আমি নিজে বলেছি যে এটা করলে ভালো হয়, এটা খারাপ হচ্ছে। সো ওই জায়গাটা থেকে যখন আমাকে একটা অপরচুনিটি দেওয়া হলো, আ আমার মনে হয়েছে যে এটা আমার একটা বিগ অপরচুনিটি লাইফের, যে আমি ক্রিকেটটাকে ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে পারবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর হয়ে। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমাকে ওই যোগ্য মনে করা হয়েছে। এবং আমার অনেক প্ল্যান আছে, টু বি ভেরি অনেস্ট, যে বাংলাদেশ ক্রিকেটটাকে রুট লেভেল থেকে আরো কিছু প্লেয়ার যদি আমি আনতে পারি, আমি ক্রিকেটটাকে নট জাস্ট একটা প্রফেশন না, এটাকে একটা এনজয়মেন্ট হিসেবে যাতে বাবা-মারা বলতে পারে যে না, আমার ছেলে ক্রিকেট খেলে ভালো মানুষ হবে এট লিস্ট। কারণ আপনি দেখবেন যারা অ্যাথলিট হয় তারা কিন্তু বাজেট ট্র্যাকে খুব কম যায়। হুম। আ এখন যে সমাজ আসছে, ফোন, ইন্টারনেট, ফেসবুক, ড্রাগস। ড্রাগস অ্যান্ড অল। সো ওই জায়গাটা থেকে আমাদেরকে ওই ইনসেনটিভটা দেখাইতে হবে ফ্যামিলিকে, যে আপনার ছেলে যদি ক্রিকেট খেলে তাহলে আপনার ছেলে একজন ভালো মানুষ হবে। ন্যাশনাল টিম খেলুক না খেলুক, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। ইম্পোর্টেন্ট। বাট আমরা চাচ্ছি ক্রিকেটটার একটা কালচার গ্রো করতে, যেটা এই বোর্ড প্রেসিডেন্ট তার কিছু পজিটিভ কিছু আমরা দেখেছি। বল বয়ের কালচারটা যদি আমি হুম। বলি, আমি আমার সময় বল বয় ছিলাম ২০ বছর আগে। আমি ঢাকা স্টেডিয়ামে মানে আমি ফার্স্ট ব্রায়ান লারাকে আমার চোখের সামনে দেখছি আমি বল বয় হিসেবে। সো এটা আমার সারা জীবন আমি বলতে পারবো। এই যে বাচ্চারা যে লাস্ট টেস্টে নিউজিল্যান্ডের সাথে বল বয় হয়েছিল, তারা সবসময় সামনে থেকে বলতো, "আমি মমিনুল হককে সামনে দেখছি।" এবং এটা কিন্তু একজন অনুপ্রেরণাও বলা যায়। এখান থেকেই বীজটা বপন হয় যে একদিন আমি মাঠের মাঝখানে খেলবো। আজকে আমি বলের বাউন্ডারির বাইরে আছি, একদিন আমি মাঝখানে যাবো। কাছ থেকে প্লেয়ারের ব্যাটটা ধরা, জার্সিটা দেখা, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট কি হতো, যখন হেঁটে যায় তারা কি কথা বলে, কি খায়, কি কনভারসেশন হয়, ইনটেনসিটিটা কত থাকে, একটা বোলার কত জোরে বল করে, আপনি মাঠে বসে যখন দেখবেন বুঝতে পারবেন। সেই এনভায়রনমেন্টটাকে অ্যাবজর্ব করা। এবসর্ব করা। সো এই কালচারটা আমাদের চলে গেছিল একটা সময়।
এখন আবার থ্যাঙ্কস টু দিস বোর্ড যে দে আর ট্রাইং টু ব্রিং আপ দিস থিংস। মাত্র ক্রিকেট ছেড়েছেন তিনি। সো তার ওই জ্ঞানটা রয়েছে যে মডার্ন ডে ক্রিকেট কি রিকোয়ারমেন্ট। সো সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে যে একটা কথা আছে যে, "দ্য হার্ডেস্ট থিং টু ডু অ্যান্ড দ্য রাইট থিং টু ডু ইজ অ্যাকচুয়ালি দ্য সেম থিং।" হুম। মানে আপনি দূর থেকে হয়তো বলতেছেন যে, ঠিক কাজটা কেন করতেছে না? বাট ঠিক কাজটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। হুম। আপনি ঠিক কাজ করতে গেলে বাধা সবচেয়ে বেশি পাবেন। রং কাজ করবেন আপনার সাথে ২ জন থাকবে বা কেউ আপনার পাশের থেকে চলে যেকোনো একটা রাস্তা অটো বের হয়ে যায়। অটো বের হয়ে যাবে। বাট আপনি যখন রাইট ট্র্যাকে রাইট কাজগুলো করতে যাবেন অনেক বাধা আসবে। অনেক মানুষ আপনাকে আটকানোর চেষ্টা করবে। কেউ জেলাস হবে, কেউ আপনাকে আপনার উন্নতিটা তার পছন্দ হবে না বা কেউ হয়তো মনে করবে যে হ্যাঁ, কি করতেছে? বাট আ আ একটা জিনিস আছে দেখবেন যে আপনি যখন কারো মানে কেউ যদি ফেইল করে, আপনি যদি আপনি কি টাইপের পারসন আমি দেখলে বুঝে যাব। আপনি যদি ওই ওই জায়গাটায় আপনি যদি হাসেন তাহলে আমি বুঝবো যে ইউ আর অলসো আ ফেইলিউর। আপনি যদি ওর কষ্টটা ফিল করেন যে মানুষ শুধু কষ্ট করতেছে, হয়তো পারতেছে না। আমি এখন হাসতেছি। আমার তো মনে হয় যে আমি ওর জায়গায় যাই নাই। ও তো এটলিস্ট গিয়ে করতেছে। আমি অ্যাপ্রিশিয়েট করি বা তার স্ট্রাগলটা আমি একটু বোঝার চেষ্টা করি যে বা ওই জিনিসটা অন্তত ফিল করি। ফিল করি। কোনো ভালো মানুষ কোনো ওপেনলি পাবলিক ফোরামে কাউকে ছোট করে না। হুম। আপনি দেখবেন কোনো সাকসেসফুল মানুষ লাইফে যারা সাকসেসফুল হইছে, তারা কখনো কাউকে ছোট করে নাই। ছোটবেলা। তারা সবসময় যে ছোট হইছে তার প্রতি সহমর্মিতা দেখাইছে। যে মানুষটা ট্রাই করছে এট লিস্ট থাক। কিন্তু আপনি যখন হেসে দিবেন, এর মানে হচ্ছে গিয়ে যে আপনি যে পারেন না এটার প্রমাণ আপনি দিচ্ছেন। আমি পারিনি, ও পারেনি। হে, হে। এইভাবে অনেকে কিন্তু নিজের ভিতরে ওই খুশিটা নেয়। এখন এটা কালচারই হয়ে গেছে। বাট যারা কাজের লোক ওরা কখনো এগুলোর পাত্তা দিবে না। একটু আগে মানে আমরা টেস্ট রাউন্ডে যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি যে বললেন যে বাংলাদেশ এ দল জিতলো আপনার হুম, কাছে একটা প্রাউড মোমেন্ট। সেম রিলেটেড বাট একটু ডিফারেন্ট অপোজিটে সেটা হচ্ছে বাংলাদেশ হারতেছে বাট আপনি কমেন্ট্রি করতেছেন। হুম, ওই দেশেরই কমেন্টেটর তার ভিতরে খুব জোশ এবং খুব ফিলিংস নিয়ে সে কমেন্ট্রি করতেছে। হুম। তখন নিজের ভিতর ইনার পিচ অ্যাজ এ ফ্যান হিসেবে কতটা খারাপ লাগে আপনার কাছে? খারাপ লাগে। টু বি ভেরি অনেস্ট অনেক খারাপ লাগে। কারণ আমরা গেমটাকে কল করতেছি। আমরা আমাদের ভয়েসটা যাচ্ছে। আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু বাংলাদেশ জিতলে একটা অন্যরকম ফিলই করে মানুষ। তারপর যখন আমাদের অবস্থা খারাপ থাকে আমরা অনেক কিছু বুঝতেছি যে এখন হয়তো এটা রং হচ্ছে। খেলাটা খারাপের দিকে যাচ্ছে। আমরা হেরে যেতে পারি। আ খারাপ লাগে বাট ওই যে প্রফেশনালিজম যে জায়গাটা রয়েছে, আপনি যত বেশি প্রফেশনাল হবেন আপনার ইমোশনটাকে তত বেশি কন্ট্রোল কন্ট্রোল করতে করতে পারবেন। হবে। আমার শুরুর দিকে যে ইমোশন ছিল, এখন ওটা অনেকটাই লেস হয়ে গিয়েছে। এখন আমি অনেক প্রফেশনাল হয়ে গিয়েছি। এখন আমি আ প্লেয়ারদের ক্ষেত্রেও বলি যে প্লেয়াররা যে মাঠে নামে, তারা কিন্তু হারতে নামে না। সো আমার তারটাও বুঝতে হবে যে ওই মানুষটা চেষ্টা করছে, চেষ্টা করে পারে নাই। হয়তো আজকে অনেক তারপরও অনেক হার আছে যেটা ভুলতে পারি না। ব্যাঙ্গালোর, বাংলাদেশ ইন্ডিয়া গেম, বাংলাদেশ যেটা হারলো এশিয়া কাপ। এশিয়া কাপ। না ওয়ার্ল্ড কাপ ইনফেক্ট ব্যাঙ্গালোরে। হ্যাঁ, হ্যাঁ। এই ২ রান দরকার ছিল। হুম। ৩ বলে লাস্ট ওভারে নিধাস হার্দিক পান্ডিয়া ট্রফি, নিধাস ট্রফি আমিও মাঠে ছিলাম। নিতে পারি নাই। বাট আল্টিমেটলি আমি এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে আরো ম্যাচ। অনেক ভাই। এই যে আমরা পাকিস্তানের সাথে লাস্ট ২০২১ সালের ১.৫ দিনে আমরা একটা টেস্ট ম্যাচ হারছি। হুম। বৃষ্টি ছিল ৩.৫ দিন। সো ওই সময়ের ইমোশন আবার এখন পাকিস্তানকে আমরা হারাচ্ছি। সো টাইম ইস দ্য বেস্ট হিলার। আমার মনে হয় যে সময় এমন একটা জিনিস আপনাকে ম্যাচিউর করে দিবে। বিশ্বের মানে ইন্টারন্যাশনালি অনেক বড়, বড় কমেন্টেটরের সাথে আপনার কমেন্ট্রি বক্স শেয়ার করা হয়েছে। তো আপনার ফেভারিট কমেন্টেটর কে এবং কেন? ইয়ান বিশপ। একে তো তিনি যেভাবে হোমওয়ার্কটা করেন, আমি আমার যে প্রসেসটা এখন আমি উনার থেকেই শিখেছি। তার সাথে যখন ১ম কমেন্ট্রি করি, তো কমেন্ট্রি করার পর তখন আমার শুরুর দিকে ২০২১ এর দিকে ওয়েস্ট ইন্ডিজ যখন আসছিল। আমি তাকে কমেন্ট্রি শেষ-টেস হওয়ার পর জিজ্ঞেস করছিলাম যে, "তোমার কি মনে হয় আমি কমেন্টেটর হইতে পারবো?" কারণ তখন আমাকে নিয়ে অনেক ক্রিটিসিজম হইছে। সোশ্যাল মিডিয়ায় এই ওই। আমার নিজের মধ্যেই একটা কোয়েশ্চেন জাগা শুরু হইছে যে, আমার দিয়ে হবে নাকি? আমি যখন উনাকে জিজ্ঞেস করছি, উনি আমাকে বলছে, "তুমি ক্রিকেট খেলছো, তুমি জার্নালিজম করছো, তুমি ক্রিকেটটা বুঝো, তুমি ইংলিশ বলতে পারো। এখন হলো গিয়ে এই ৪ টাকে সমন্বয় করে তোমাকে ভিউয়ারদেরকে শুনাইতে হবে বা সিচুয়েশন অনুযায়ী বলতে হবে। আমার মনে হয় তুমি পারবা।" অ্যান্ড ইয়ান বিশপ তো আর আমার আত্মীয়স্বজন লাগে না যে সে আমাকে খুশি করার জন্য বলবে। ইয়ান বিশপের মতো লোক যখন আমাকে এই কথাটা বলে, তখন আমার ভিতরে একটা বিশ্বাস জাগলো যে না, ইটস পসিবল। তারপর তার পাশে যখন আমি বসে যখন আমি আ বল নিয়ে একটা আমি করতেছিলাম, এনালাইসিস করতেছিলাম। বল এনে আমি তাকে বলতেছি যে ইন সুইং হইলে কিভাবে গ্রিপটা হয়, আউট সুইং হলে গ্রিপটা কিভাবে হয়। সো তিনি আমাকে যেভাবে রেসপেক্ট দিয়ে যে আমি তো তার সামনে তার শিশু
সমান। মানে কিছুই না। কিছুই না। তো উনি আমার কথাটাকে যেভাবে রেখে তিনি আমার এনালাইসিস এর সাথে তার জ্ঞানও যোগ করলেন। আমাকে বলছেন যে, "ইউ আর রাইট। বাট এটার সাথে আমি আমারটা যোগ করতেছি।" যে দেখেন মানে বড় মানুষ রেসপেক্ট কিভাবে দেয়। সো তখন থেকে আমি তার বিগ ফ্যান। আমি তো ইয়ান বিশপের ফ্যান আগে থেকেই, বাট যখন একটা মানুষের সাথে আপনি জানতে পারেন যে পার্সোনালি লোকটা কেমন, তখন আরো বেশি রেসপেক্টটা তৈরি হয়। আর তার যে হোমওয়ার্ক, তিনি যখন কমেন্ট্রি শেষ করে পিছনে বসেন, বসার পর তিনি খেলাটা দেখতে, দেখতে হঠাৎ করে দেখি ফোনটা বের করে রেকর্ডার অন করে। রেকর্ডার অন করে তার মাথায় কি চলতেছে ওটা বলা শুরু করে। বলে আবার রেকর্ডার অফ করে দেয়। তারপর যখন কমেন্ট্রিতে যায় ওই রেকর্ডিংটা আবার শোনে যে ওর মাথায় কি চলতেছিল। যদি আবার পরে ভুলে যায়, হুম। ওইটা বলতেছে। সো আমি তার থেকে এই জিনিসগুলো শিখলাম। আমার তার সাথে এখনো যোগাযোগ হয়। আচ্ছা, বিশপ ভাই বলি আমি উনারে। আচ্ছা। ঈদে হয়। তারপরে আমি এনালাইসিস করলে আমি পাঠাই যে, "দেখো তো ঠিক আছে নাকি?" সে আবার থামস আপ দেয়। খুব বিজি মানুষ তো, বাট স্টিল কমিউনিকেশন এ আছে। আ উনি আমাকে অনেক ইন্সপায়ার করছে, টু বি ভেরি অনেস্ট, যে তিনি যদি ঐদিন ওই কথাটা না বলতেন যে, "তোমাকে দিয়ে হবে", হয়তো আমার নিজের উপর বিলিফ থাকতো না। সো মাঝে মধ্যে শুনতে হয় কারো কাছ থেকে যে, "না, তোমাকে দিয়ে হবে।" সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যে আমার মনে হয়েছে যে, না, আমাকে দিয়ে হবে। আপনার তো ওয়ান কাইন্ড অফ মানে বলতে চাইতে ইয়ান বিশপ তো আপনার ড্রিম কমেন্টেটর। হ্যাঁ, হ্যাঁ, আনডাউটেডলি। তো তার সাথে কমেন্ট্রি বক্স শেয়ার করার ফিলিংসটা কেমন ছিল? ১ম এ তো মানে আমি হাত পিছন থেকে সামনেই আনতে পারতেছিলাম না। যে ইয়ান বিশপ আমার সাথে। ইয়ান বিশপের সামনে আমি কি উল্টাপাল্টা বইলা ফেলবো। আমার মান-ইজ্জত তো প্লাস্টিক হয়ে যাবে। অ্যা বিশপের মতো একজন লোক, তিনি যদি মানে ভাবে যে কাকে আইনা বসায় দিছে আমার সাথে। এ তো কিছুই বুঝে না বা কিছুই জানে না। ওই আন মানে একটা আনইজিনেস টা শুরুতে ছিল। দেন ওটার উপর তো ডিপেন্ড করে দেশের সম্মানটাও ডিপেন্ড করে। দেশের সম্মান ডিপেন্ড করছে। আমি মাত্র ক্যারিয়ার শুরু করেছি। এখন আপনার অনেক সময় হয় না যে আপনার আইডল বা আপনি যাকে দেখে বড় হইছেন, সাডেনলি তার সাথেই আপনি সেম ভয়েস আপনার, তখন গিয়ে কিন্তু অনেক মাথার মধ্যে অনেক কিছু চলে। সো হি মেড মি কমফোর্টেবল। আমার ওই জিনিসটা খুব ভাল লাগছে। আমি যখন বলটা নিয়ে তাকে বললাম যে, "বিশপ, তুমি আমাকে একটু দেখাও।" তো তখন সে বলতেছে, "উফ! অনেক বছর ধরে তো বোলিং করি না। আমাকে তো ওয়ার্ম আপ করতে হবে।" তখন আমাদের কম ক্যামে দেখাচ্ছিল। সো দ্যাট ওয়াজ আ মোমেন্ট যে তার সাথে আমার কত ভালো ইন্টিমেসি হইছে। এত বড় একটা মানুষ আমার সাথে ঠিক ফ্রেন্ডের মতোই কথা বলতেছে। তখন গিয়ে মনে হয়েছে যে না, বড় হইতে হইলে আপনাকে হাম্বল হইতে হবে। আপনার বড় হইতে হইলে মাটিতে পা রাখাটা খুব জরুরি। আমি এমন অনেক কমেন্টেটর আছে, নাম বলব না, যে তাদের পা মাটিতে থাকে না। অনেকভাবে ছোট করে। অনেক দিক থেকে ছোট করার চেষ্টা করে। বাট তারাও যে খুব বড় হইছে লাইফে তাও না। সো এটা দেখলে বোঝা যায় যে আপনি বড় কখন হবেন, যখন পা মাটিতে থাকবে। মানে ইয়ান বিশপের সাথে আপনার ফার্স্ট ওয়েলকাম এবং ইন্টারেকশনটা খুব সুইটলি হইছে। খুবই সুইটলি, ইনফ্যাক্ট তিনি নিজে এসে তার নাম বলতেছে আমাকে। "হাই, আই এম ইয়ান বিশপ।" I was like, "স্যার, I know you." ও জোস! সো এই ধরনের মানে একটা মানুষ কতটা হাম্বল হইতে পারে, আপনি এটা সে কিন্তু নিজে থেকে এসে পরিচয় দিচ্ছে। তার তো বলার দরকার নাই আমি ইয়ান বিশপ। হ্যালো বললেই তো হইতো আমাকে। সে আমাকে বলতেছে, "হাই, আমি ইয়ান বিশপ।" "স্যার, I know you." তো ওই জায়গাটা থেকে এক পর্যায়ে তিনি আমার সাথে যখন ওই সিরিজটা শেষ হয়ে যায়, কফি খাইলাম আমরা একসাথে বইসা। যাওয়ার সময় হোটেল থেকে যখন চেক আউট করতেছি, আমাকে কিছু টিপস দিছে। সো ওই জিনিসগুলাই আমার ভিতরে তার প্রতি রেসপেক্ট বাড়ায় দিছে। উনি তো আর আমাকে কোনোদিন মানে এমন না যে আমার সাথে আগের পরিচয় বা কিছু একটা, বা আমাকে খুশি করতে হবে এমন তো কিছু না তার। তিনি তো চাইলেই আমাকে এভয়েড করতে পারতেন। আমার হুম। কিছু করার থাকতো না। ওই জায়গায় উনি সেটা না করে উল্টা আমাকে ইন্সপায়ার করছে। তো এটা আমার সারা জীবন মনে থাকবে। ভাই এখন যাবো আমরা একটু বাংলাদেশ ক্রিকেটের দিকে। বাংলাদেশ ক্রিকেট বর্তমানে ২০২৬ এ যেখানে আছে, হুম। এটা কি অ্যাকচুয়ালি আগাচ্ছে নাকি আগের সেই জায়গায় রয়ে গেছে নাকি আরো পিছিয়ে গিয়েছে? অনেকদিন ধরে এক জায়গায় আছে। লাস্ট আমি যদি ২০২৪-২৫ পর্যন্ত আমি হিসাব করি, ২০১৫ র পর থেকে ২০২৫ এর মধ্যে আমাদের ক্রিকেটটা ২০১৫ থেকে নিয়ে ২০১৭-১৮ পর্যন্ত খুব আগাইছিল। আমরা একটা জায়গায় যাচ্ছিলাম। ওইখান থেকে মনে হলো যে সব থমকে গেছে। আমাদের এক্সপেকটেশন ছোট হয়ে গেছে। আমাদের টার্গেট ছোট হয়ে গেছে। আমি কয়েকবার দেখছি যে ওয়ার্ল্ড কাপের 2nd রাউন্ড যাওয়াটাকে অনেক বড় অ্যাচিভমেন্ট হিসেবে ধরা হচ্ছে। আপনি যদি ওয়ার্ল্ড কাপের 2nd রাউন্ডে আপনার অ্যাচিভমেন্ট হয়, আপনি কোনদিন ওয়ার্ল্ড কাপ জিততে পারবেন না তো। আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার খুব খারাপ। আমি অনেক দেশ গেছি। আমি শ্রীলঙ্কার মতো দেশে গিয়ে দেখি যে শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট কোথায় আর আমাদের ডোমেস্টিক ক্রিকেট কোথায়। আমাদের ক্লাবগুলার নিজের কোনো মাঠ নাই। নিজের কোনো সুইমিং পুল নাই, নিজের কোনো জিম নাই। আমাদের বিপিএল যখন হয়, আইপিএল এর সাথে তো আমি তুলনা করতেছি না। বাট ওদের যে মডেলটা আছে যে ৩ মাস খেলা হয় বা ২ মাস খেলা হয়, বাকি ৯ মাস ৮ মাস কি হয় জানেন? স্কাউটিং হয়। প্লেয়ার স্কাউট করে ওরা।
ওদের এলাকা থেকে, ধরেন কলকাতা নাইট রাইডার্স পুরা পশ্চিমবঙ্গ থেকে প্লেয়ার খুঁজতেছে। হ্যাঁ, প্রতি বছরই দেখি বিভিন্ন নতুন নাম। কোথা থেকে আসে? এরা স্কাউট করে। এখন ওই যে প্লেয়ারদের ফ্যামিলি তারাও চিন্তা করে আইপিএল যদি একবার একটা সিজন খেলে এবং ফেলে। ভাই আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে অনেক মানে ইন্টারন্যাশনাল এবং বড় তারকা তারা বেঞ্চে বসে থাকে এবং হুম, তারা যে নতুন নামগুলো আসে তারা একাদশের সুযোগ দিচ্ছে এবং মাঠে তারা নামতেছে, হুম, খেলতেছে। হুম, হুম। বাট বাংলাদেশে কিন্তু এই জিনিসটা হয় না। এইটার কারণ হচ্ছে গিয়ে যে আমাদের ওদের প্রতি ভরসা নাই। এরা কিন্তু হুট করে ধরে এনে একটা প্লেয়ারে খেলায় দিচ্ছে না। ওরা গ্রুম করতেছে তাকে। ৬ মাস, ৭ মাস, ৮ মাস গ্রুম করছে। তাকে দেখতেছে। এমন হয়েছে যে একটা প্লেয়ারকে ১ সিজন খেলাই নাই। টিমের সাথে নিয়ে ট্রাভেল করাইছে। টিমের কালচার বুঝাইছে। ও যখন বুঝতে পারছে, ও যখন প্রিপেয়ার্ড হইছে, ওকে খেলাইছে। একটা সুযোগ পাইছে, ওটা দিয়ে কাজে লাগায় দিছে। আমাদের কিন্তু প্লেয়ার উঠায় আনার সিস্টেমটা গলত। আমাদের এই জায়গায় কাজ করতে হবে। আমরা ভাবি যে প্লেয়ার মনে হয় সব প্রিমিয়ার লিগ আর বিপিএল থেকেই আসে। প্লেয়ার কিন্তু তৈরি হয় কোয়ালিফাইং থেকে, 3rd ডিভিশন থেকে, 2nd ডিভিশন থেকে, এইচ লেভেল থেকে। এইচ লেভেলের 19 থেকে নিয়ে এইচপির মধ্যে একটা গ্যাপ আছে। ওই গ্যাপে অনেক প্লেয়ার ঝরে যায়। ওই সময় আর্থিক টানাপোড়েনের কারণে। I was one of the example. আমি ওই সময় আন্ডার 19 এর পর একটা গ্যাপ হয়ে গিয়েছিল আমার। ইনজুরি যে গ্যাপটা বললেন। ইনজুরির গ্যাপের পর যখন কামব্যাক করার চেষ্টা করতেছি, ইনকামও একটা ব্যাপার ছিল যে আমার মনে হচ্ছিল যে আমি যদি কিছু টাকা নাই কামাইতে পারি তাহলে আমি ক্রিকেটে কতদিন সময় দিতে পারবো। এই মাথায় যখন এটা ঢুকে গেছে আমার খেলা খারাপ হয়ে গেছে। একটা প্লেয়ারকে আপনি যদি মন খুলে খেলার সুযোগ করে দেন, ও যদি টাকা পয়সা নিয়ে না ভাবে যে টাকা অটোমেটিক আসতে থাকবে, আমি আমার খেলার দিকে ফোকাস রাখি। ওই প্লেয়ারগুলোই কিন্তু শাইন করে। এই যে আমাদের সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ কেন শাইন করছে জানেন? এত লম্বা ক্যারিয়ার কেন হয়েছে? টাকার পিছনে শুরুর দিকে দৌড়ায় নাই। ১ম ৫ বছর ৭ বছর ওদের ক্যারিয়ার আমি খুব কাছ থেকে দেখছি। বাট ভাই ফ্যামিলি সাপোর্টও তো ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট। ফ্যামিলি থেকে যদি আপনাকে প্রেশার করে যে, "বাবা টাকা এনে দাও। বাবা তোমাকে আমার ফ্যামিলি টানতে হবে।" তখন একটা ছেলের মাথায় কিন্তু অনেক রেসপনসিবিলিটি ঢুকে যায়। আর ক্রিকেট খেলাটা আপনি মানসিকভাবে যদি আপনি রিফ্রেশ না থাকেন, আপনি কিন্তু ক্রিকেট ফোকাস করতে পারবেন না। ক্রিকেট ইস এ গেম where 90% plays in your brain. বাকিটা 10% হলো আপনার ফিজিক্যাল বা মাঠে। হোয়াটএভার। সো আপনার ডিসিশন মেকিং এর সময় আপনি যখন ব্যাটিং করতেছেন তখন যদি আপনার মনে হয় যে আমার বাবার এই মাসে ৩০,০০০ টাকা লাগবে, বাসা ভাড়াটা দিতে খুব কষ্ট হয়ে যাবে। আপনি যদি ওটা চিন্তা করে ব্যাটিং করেন আপনি জীবনে ভালো ব্যাটিং করতে পারবেন না। আপনার আউটকামই তো আসবে না। কিছুই আসবে না। আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। এইটা আমি অনেক প্লেয়ারকে দেখছি যারা খুবই প্রমিসিং। এমন অনেক স্টোরি আছে বেরই হয়নি জানেন? যে এই সাকিব তামিম মুশফিকদের সাথে খেলছে বা লিটন, সৌম্য বা এদের সাথে খেলছে। ১৯-২০ ডিফারেন্স ছিল। কিন্তু লিটনরা পেরে গেছে। ওরা এখন কোথায় আল্লাহই আমি জানে। সাপোর্টটা পাইনি। সাপোর্ট পায় নাই, লাক ফেভার করে নাই। আপনার একজন রাইট মেন্টর ছিল না। লাইফে মোটিভেশন ফ্যাক্টর কম হয়ে ফ্যামিলি গেছিল। সাপোর্টও পাইনি। ফ্যামিলি সাপোর্ট পায় নাই। এই জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট। তামিম ইকবাল অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট বর্তমানে উনি কেমন আছেন ওনার কাজকর্ম দিয়ে? এবং সামনে নির্বাচন আশা করি প্রেসিডেন্ট হয়তোবা উনিই হবেন। হুম। তো প্রেসিডেন্ট হলে উনি কেমন হবেন আশাবাদী আপনি? একটা জিনিস আমি খুব ভালো মনে করি যেটা হচ্ছে যে হি ইজ নট দ্য টাইপ অফ আ গায় যে নিজেকে আ হর্তাকর্তা ভাবে। যে ইউ লিড বেস্ট when others follow you without your instruction. যখন বুঝবে আপনার থিংকিং লেভেলটা, আপনার দলের অন্যরাও যখন বুঝে যাবে যে আপনার মেন্টালিটিটা কি, তখন কিন্তু আপনাকে ইমপ্রেস করতে চাবে না। তখন সে তার কাজ করতে চাবে। সে তার নিজের গতি চলবে। এই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। আগে যেটা ছিল যে বসকে হ্যাপি করতে হবে। বসের সামনে হুজুর করতে হবে। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তাইলে তার ভালো গুড বুকে থাকার জন্য আমি তাকে নিয়ে মিডিয়ায় ২ টা ভালো কথা বইলা দিলাম। কাজ না করি তাইলেই হয়ে যাবে। উনি এই এনভায়রনমেন্টটা তৈরি করার চেষ্টা করতেছে তামিম ইকবাল যে আপনি আপনার কাজ করেন। আপনার যে উপরে আপনার বস আছে আপনি তাকে রিপোর্ট করেন। আপনি কি করলেন না করলেন আপনি আমার কাছে আইসা আমার সাথে মানে এই ভালো কথা বইলা আমাকে এটা কইরেন না। মানে চেইন অফ কমান্ডটা মেইনটেইন চেইন করা। অফ কমান্ডটা মেইনটেইন করা খুবই ইম্পোর্টেন্ট এবং এই কয়দিনে ইটস টু আর্লি টু জাজ হিম টু বি ভেরি অনেস্ট বাট দ্য স্টার্ট ওয়াজ গুড। যে ছোট ইনিশিয়েটিভ নিয়েছে এখন তো অ্যাড হক কমিটির সে হেড যেহেতু তার ইলেকশন দেওয়াটাই মেইন দায়িত্ব। বাট ছোট যে ডিসিশন গুলা প্লেয়ারদেরকে রেসপেক্ট দেয়া, ড্রেসিং রুমের কথা বাইরে না বলা, একটা প্লেয়ারের কে নিয়ে মিডিয়াতে বেফাঁস কোনো মন্তব্য না করা, প্লেয়ারদের সিকিউরিটি ইনশিওর করা। যেটা আমি বলতেছিলাম যে বাসায় যদি পারিবারিক দিক থেকে প্যারা থাকে আপনি কিন্তু ক্রিকেট খেলতে পারবেন না। এবং তামিম ভাই আরেকটা উদ্যোগ নিলে সেটা হচ্ছে আপনার ওই যে যারা ভিতরে কাজ করে ঝাড়ুদার হুম, তাদের যে একটা টাকা বোর্ডের অনেক কর্মকর্তা রেখে দিত। হুম। উনি সেটা নিয়েও ইনিশিয়েটিভ নিয়েছেন দেখলাম। আপনি একটা ঘটনা বলি এটা মিডিয়াতে আসেনি। অনেক কিছু প্রচার হয় না। চাইলে পিআর করা যায় এগুলা।
বাট আপনি জানেন না এই বুয়া দারোয়ান এদেরকে প্রেসিডেন্টের রুমে সোফার মধ্যে বসায় তাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের প্রবলেম কি। তাই ভাই? হ্যাঁ, তো ওখান থেকে একজন খালা বের হয়ে এসে কাইন্দে দিছে যে এত বছর চাকরি করি আজ পর্যন্ত প্রেসিডেন্ট রুমে তো ঢুকার সাহসই পাইনি, আমাদেরকে প্রেসিডেন্টের সামনে সোফায় বসে আমাদের সাথে কথা বলছে। রেসপেক্ট, আপনি তার রেসপেক্ট দিবেন, রেসপেক্ট পাবেন। আপনি কাউকে সম্মান দিবেন না, জীবনও সম্মান পাবেন না। কিন্তু আসলে মানে এই জিনিসটা এই জন্য আমি বলতেছি, কারণ বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু এই যে যারা আছে আপনার গ্রাউন্ডসম্যান হুম, বা মাঠে যারা কাজ করে হুম, বা এই যে ঝাড়ুদার এবং খালা, বুয়া, হুম। আয়া, এদের ছাড়া কিন্তু স্টেডিয়াম মেইনটেইন চলবে করা না, সম্ভব না। চলবে ক্রিকেট না, চলবে না কিন্তু। চলবে না, চলবে না। ওই জায়গাটাতেই তো আমি বলতেছি যে খাওয়ার দাম কমাইছে। আমার হ্যাঁ, নিজের অনলি একটা মানে প্রবলেম ম্যাক্সিমাম ছিল। 100। আমার একটা প্রবলেম, আমি ৳২০০ দিয়ে টিকিট কাইটে গিয়ে আমি খাওয়ার পিছনে ৳৩০০ কিভাবে খরচ করি? এটা তো হয় না। আমার পরিবেশ নাই মাঠে গিয়ে খেলা দেখার। আমি আমার ফ্যামিলি নিয়ে কিভাবে যাবো? টয়লেট ওভারফ্লো করতেছে। টয়লেটে তো ঢোকাই যায় না। টয়লেটের আশেপাশের সিটগুলাতেও বসা যায় না। খাওয়ার মান ভালো না। খাওয়ার দাম বেশি। একটা পানি খেতে হবে, ওইটার জন্য আমাকে ৳১০০ ৳৫০ দিতে হবে। এগুলো তো ছোট, ছোট জিনিস। এটা কি কেউ পারত না চেঞ্জ করতে? পারত তো, যে কেউই পারত। হুম। বাট ওই যে আপনার বলে না যে আপনার ইচ্ছাটা তো খুবই ইচ্ছা ইম্পোর্টেন্ট। শক্তি থাকতে হবে। সো ওই জায়গাটাতে তার মনে হয়েছে যে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। তো এটা করছে। আপনার এক্সপেরিয়েন্সটা ভালো হইতে হবে। আমি অনেক দেশ গেছি বুঝছেন? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। ওখানে একটা ফেস্টিভাল চলে। একটা ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে একটা ফেস্টিভাল হয়। মনে হচ্ছে যে আপনি একটা পিকনিকে আসছেন। খাওয়া-দাওয়া চলতেছে, বাচ্চা-কাচ্চারা খেলতেছে, আ এখানে খেলা দেখতেছেন আপনি। আর আমাদের এখানে গেলে মনে হয় যে আপনি মানে গরমে চুপসে একদম অস্থির হয়ে যাচ্ছেন। কোন রকমে যদি গিয়ে বসে খেলা দেখতে পারেন এটাতেই অনেক। কিন্তু আপনার যে ওইটার বিনিময়ে যে আপনি যে একটা টাকা পে করতেছেন, ওইটার যে আপনার ফ্যাসিলিটিটা যে আপনি প্রাপ্য, ওইটা কখনো ফ্যানদেরকে বুঝানোই হয় নাই। ওই জায়গাটা থেকে এই এক্সপেরিয়েন্সটা যখন বেটার হবে, বাচ্চারা মাঠে এসে খেলা দেখবে, মা-বাবা নিয়ে আসবে বাচ্চাদেরকে খেলা দেখতে। এটা হবে গিয়ে আমাদের একটা লেগাসি তৈরি হবে, একটা কালচার তৈরি হবে। ক্রিকেট খেলা খুবই পশ খেলা কিন্তু। আপনার অনেক কিছু মেইনটেইন এবং ইটস করতে এ হয়। জেন্টলম্যানস গেম। জেন্টলম্যানস গেম। সো ক্রিকেট ক্রিয়েটস ক্যারেক্টার। ওই ক্যারেক্টারটা তো হুট করে আসবে না। আমাদের যে মানে সংস্কৃতিটা আছে এটা চেঞ্জ হওয়া খুব দরকার। ভাই এখন যাবো আমরা টি-টোয়েন্টি রাউন্ডে। তো টি-টোয়েন্টির প্রথম প্রশ্ন, আপনি নিজে একজন প্লেয়ার ছিলেন এবং কমেন্ট্রি লাইফে অনেক প্লেয়ারের কাছ থেকে দেখা। তো বাংলাদেশ ন্যাশনাল কারেন্ট টিমের মধ্যে এবং যদি সাবেকও ইনক্লুড করি, সবচেয়ে ফানি ক্যারেক্টার কে? সবচেয়ে ফানি রুবেল হোসেন। ভাই যদি কোনো ছোট একটা ও ঘটনা যদি আমরা একটু জানতে রুবেল, চাই। রুবেল হচ্ছে গিয়ে মানে ঘটনা ঠিক কি মানে তার ক্যারেক্টার বলি আরকি যে আপনার সামনে আসবে, আপনার সাথে খুব সিরিয়াস হয়ে কথা বলবে। আপনি বুঝবেনও না আপনার সাথে মজা নিয়ে চলে গেছে। তারপর গিয়ে অন্য রুমে গিয়ে হাসতে থাকবে। অনেকক্ষণ পর আপনার রিয়ালাইজ করবেন ও তো আমার সাথে মজা নিয়ে গেল। এই টাইপের ফানি ক্যারেক্টার। ফানি। তাইজুল খুবই ফানি। তাইজুল সিরিয়াসলি? খুবই ফানি ছেলে। বাট দেখা যায় না কিন্তু খুব মানে গম্ভীর থাকে দেখলে মনে হয়। আমি একটা বলি এটা আমাদের খুবই ভিতরের একটা ই স্টোরি শেয়ার করি। আমরা একই টিমে খেলতাম ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবে। আচ্ছা। তো আমাদের ক্যাম্প টেন্ট থাকতো আরকি। আমরা একটা রুমের মধ্যে ৮-১০ জন থাকতাম। সিঙ্গেল বেড সবাই থাকতাম। দিন আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ যে তখন আমার গার্লফ্রেন্ড ছিল। তো আচ্ছা। প্র্যাকটিস দেখতে গেছিল। পরের দিন সে আমাকে বলে যে, "মাঝার ভাই আমি তো আপনার গার্লফ্রেন্ডকে স্বপ্নে দেখছি।" আপনি বুঝতে পারেন সে কি লেভেলের দুষ্টু। আপনি বুঝতে পারেন। এই ঘটনা সে সবাইরে বইলেও বেড়াইছে। আমি তো মাঝার ভাইয়ের গার্লফ্রেন্ডের স্বপ্নে দেখে ফেলছি। আমি তুই খবরদার আর কেউ গার্লফ্রেন্ড তার সামনে নিয়ে আসবা না। সে কিন্তু স্বপ্নে দেখে ফেলে। মানে সে দুষ্ট, সে আমার খুবই কাছের একজন মানে ছোট ভাই। একসাথে খেলছি। সো ফানি, ভেরি ফানি ক্যারেক্টার। ডেডিকেটেড। মুশফিকুর রহিম সেটা আন্ডাররেটেড। তো আসবে টপ লেভেলে, হ্যাঁ, বাট আফটার মুশফিক ভাই। মমিনুল সিএস লেভেলের ডেডিকেশন। আ টেস্ট খেলে শুধু। সারা বছর ওয়ান ডে ক্রিকেট হয়, টি-টোয়েন্টি ক্রিকেট হয়। অনেক গ্ল্যামার, বিপিএল এ খেলা হয় না ভাইয়ের। হ্যাঁ, অনেক টাকা, অনেক গ্ল্যামার সবকিছু সরায় রেখে টেস্ট ক্রিকেটটাকে রিলিজিয়াসলি ফলো করা। এই যুগে এসে কার না মন চায় যে মানে গ্ল্যামারের সাথে এড হই, বিপিএল খেলি, টাকা কামাই, ওয়ান ডে টিমে থাকি, টি-টোয়েন্টি টিমে থাকি। টি-টোয়েন্টি টিমে থাকি। এমন না যে সে প্লেয়ার ভালো না। হুম। বাংলাদেশের সবচেয়ে বেস্ট তার যদি আমি স্ট্যাটস দেখি টেস্ট ক্রিকেটে, তার ক্যাপাবিলিটি ওয়ান ডে খেলারও আছে। আমি টি-টোয়েন্টিটা বাদ দিলাম। ওয়ান ডেতে হুম। আমাদের খুবই ভালো প্লেয়ার হইতে পারত সে। বাট স্টিল এইসবের পরও নিজেকে বছরের পর বছর ফোকাসড রাখা, ওইখান থেকে না সরে আসা। রিসেন্টলিও সে অস্ট্রেলিয়ায় গেছে নিজের টাকা খরচ করে হাথুরু সিংহের সাথে গিয়ে হুম। ট্রেনিং করে আসছে। তো এটা ডেডিকেশন ছাড়া তো সম্ভব না। ও মুশফিক তারা ওই থিংকিং লেভেল। ও খুব ফানি।
ওরও হিউমার খুব ভালো মমিনুলের, বাট ডেডিকেশন ওয়াইজ হি ইজ রাইট আপ। ফিউচার স্টার। একজন তো স্টার হয়েই গেছে নাহিদ রানা। আমি যদি ন্যাশনাল টিম না খেলা বলি তাহলে আই উড সে রিপন মন্ডল ক্যান বি আ ভেরি গুড অপশন। রিপন মন্ডল একটা ম্যাচ খেলছে যদিও খুব একটা ভালো হয়নি, বাট কিপ অ্যান আই অন দ্যাট গাই, হি ইজ গোনা বি বিগ। বাট ভাই আমি পার্সোনালি মনে করি আলিস আল ইসলাম। আলিস একটু এইজ আছে ওর কিন্তু ইয়াং না। সো ওর সময় লাইফলাইন ইন্টারন্যাশনাল ক্রিকেটেই বা কতদিন হবে এটাও একটা ব্যাপার থাকবে। ইনজুরি প্রোন একটু, বাট হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং গাই। মিস্ট্রি স্পিনার তো বাংলাদেশে নাই, তো ওই জায়গাটা থেকে তিনি একটা মিস্ট্রি এলিমেন্ট অ্যাড করতে পারে। আমি অন্য ২ ফরম্যাট দেখি না, বাট টি-20তে তার চান্স আছে। বাট আপনি যদি ওভারঅল হিসাব করি, আমি তার বয়স এখন অ্যারাউন্ড 29-30। সো আমি খুব বেশি লম্বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দেখছি না, বাট হ্যাঁ, হি ইজ ক্যাপেবল। ফিউচারে বাংলাদেশে কোন প্লেয়ারকে কমেন্টেটর হওয়ার সম্ভাবনা বলে মনে করেন? এই মুহূর্তে তো ন্যাশনাল টিমে ওরকম আমি দেখি না ভাই। বাট আমার কাছে মনে হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ ভাই হয়তো কমেন্ট্রিতে বাট আসবে। তামিম ভাই কিন্তু কিছুটা শুরু করছিল। হ্যাঁ, বাট ওই যে তার তো পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। এখন তার আরো বড় রোল মাথায় আছে। বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন তিনি। সো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলগুলোও দেখতেছে। তামিম ওয়াজ আনডাউটেডলি দ্য বেস্ট অপশন। মানে আমাদের লাস্ট ৭-৮ বছর আগেও যদি আমরা চিন্তা করতাম যখন তামিম খেলতেছিল, তখনও আমরা বলতাম যে খেলা ছাড়লে তো কমেন্ট্রেটর ইজিলি হইতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ ক্যান বি আ গুড অপশন। তার ইংলিশ খুব ভালো। বাট রিয়াদ ভাই আন্ডার-19 মেন্টর। মেন্টর হয়েছেন, তিনিও কাউন্সিলর হয়েছেন। হুম। তো শুধু কমেন্ট্রি করলে রিয়াদ ভাইয়ের থেকে যতটুকু আমরা আদায় করতে পারি তার থেকে কম হয়ে যাবে। সো রিয়াদ ভাইকে আরো বেশি কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট। মেন্টর, কাউন্সিলর হয়ে তিনি হয়তো এজ লেভেলের সাথে কাজ করতে পারেন। ন্যাশনাল টিমের সাথেও কাজ করতে পারেন, তার যে ভাস্ট এক্সপেরিয়েন্স আছে। সো বাট আই ডোন্ট সি অ্যাকচুয়ালি, মানে ইংলিশটা আমাদের একটা, আমি এটাকে ছোট করে বলতেছি না, বাট প্লেয়ারদের ওই জায়গায় ফোকাস করার সময়টা খুব কম বাংলাদেশের কনটেক্সটে। সো ওই জায়গাটা থেকে ইংলিশ বলে নিতে পারবে অনেকেই আছে, বাট কমেন্ট্রির জন্য আরেকটু হাই স্কিল। আচ্ছা ভাই এটা যদি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই, মানে বর্তমানে যারা খেলতেছে বা অলমোস্ট শেষের দিকে ক্যারিয়ার, হুম। আপনি পার্সোনালি সাজেস্ট করবেন কাকে যে তার কমেন্ট্রি হওয়া উচিত বা হলে ভালো করবে? ডিফিকাল্ট কোয়েশ্চেন তো ভাই। বাংলাদেশে ওই কনটেক্সটে হাসান মাহমুদ ইজ ভেরি গুড। হাসান মাহমুদ। হাসান মাহমুদের ইংলিশ ভালো। হি ইজ কাম। আর ওর ভোক্যাবুলারি ভালো। কয়েকটা প্রেস কনফারেন্স দেখলাম আমি ওর। ওর ইংলিশ খুবই ভালো। আমার মনে হয় হাসান মাহমুদ ক্যান বি আ গুড অপশন। ওকে, লেটস সি। হ্যাঁ। ভাই কমেন্ট্রি লাইফে আপনার সবচেয়ে কাছের বন্ধু বা ক্লোজ কে? নো ওয়ান ইজ মাই ফ্রেন্ড। ভাই এই ফিল্ডে কেউ কারো ফ্রেন্ড না। বাট ক্লোজ সম্পর্ক কার সাথে বেশি? আহ ক্লোজ ড্যানি মরিসনের সাথে খুব আমার ভালো জমছিল। ড্যানি মরিসনের বার্থডের সময় ও ঢাকাতেই ছিল। তো তার জন্য কেক নিয়ে গেছিলাম। তারপর থেকে ও আমাকে খুব আদর করে। ও আমাকে বলছে যে, "ইউ আর দ্য ফিউচার অফ বাংলাদেশ কমেন্ট্রি।" হি ইজ ভেরি ফানি, ভেরি ফান লাভিং, অনেক মজার মানুষ। আ আ হি ইজ আ ভেরি গুড বাডি। পারভেজ মারুফ, টিনো মাওয়েও, এদের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে। রামিজ রাজা রিসেন্টলি, তার সাথে খুব মজা হচ্ছে। বাংলাদেশে? বাংলাদেশে আই রেসপেক্ট আতার ভাই, শামীম ভাই লট। তারা তো ভাই, আতার ভাই খুব মজা করে, শামীম ভাইও খুব মজা করে, বাট আবার সিরিয়াস হলে সিরিয়াস। সো আমরা বড় ভাই যে যেভাবে দেখে আরকি। তবে ভাই আমার কেন যেন মনে হয় সমন্বয় ভাইয়ের সাথে আপনার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। আমাদের ভালো কেমিস্ট্রি, গুড কেমিস্ট্রি। আমরা একই সাথে ক্যারিয়ার শুরু। আমাদের স্ট্রাগল একই রকম। ওরও চাকরি-টাকরি ছাড়ছে। ওর পরে আমিও চাকরি ছাড়ছি। আমাদের ফ্যামিলি অনেক জায়গা থেকে আমরা সাপোর্ট সিমিলার লেভেলের পাইছি। আমাদের স্ট্রাগলটা সিমিলার, কষ্টটা আমাদের সিমিলার। সো ওই জায়গাটা থেকে আমরা রিলেট করতে পারি। অনেকেই ভাবে আমরা কম্পিটিটর বা আমাদের ২ জনের মধ্যে রাইভেলরি আছে কিছু একটা। বাট আসলে হচ্ছে যে উই জেল অ্যালং ভেরি ওয়েল। অবভিয়াসলি একটা তো থাকবেই। ওইও নতুন বয়স, আমিও নতুন বয়স। মানুষ কম্পেয়ার করতে চায়। বাট কমেন্ট্রি কিন্তু একজনের জব না। কমেন্ট্রি ২ জন করে ২ দিকে বসে। আপনি একরকম মানুষ, আমি আরেক রকম মানুষ। এখন আপনার সাথে আমার তুলনা হবেই না কখনো। আপনার জায়গায় আপনি ভালো থাকবেন, আমার জায়গায় আমি ভালো থাকবো। আমার জায়গায় আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। সো একেকজনের স্টাইল একেক রকম থাকে। আমার স্টাইল ডিফারেন্ট, ওর স্টাইল ডিফারেন্ট। সো ওয়েন পিপল কম্পেয়ার আস, ইট হার্টস।
বাট আমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো। ভাই আরেকটা জিনিস আপনাদের দুজনের যদি মানে পেয়ার যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের ফুটবল স্পোর্টস জার্নালিস্ট হুম, হুম। সেটা হচ্ছে রিফাত মাসুদ ভাই এবং নাবিল খান হুম, ভাই। হুম, হুম। তাদের পেয়ারটা কিন্তু খুবই ভেরি জমজমাট গুড, এবং ভেরি গুড, ভেরি গুড। ভেরি হ্যাঁ, কেমিস্ট্রি খুব ভালো হ্যাঁ, অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনাদের কি আমরা এরকমভাবে দেখতে পাবো বলে কি মনে হয়? দেখেন আমরা এমন একটা জায়গায় আছি প্রফেশনালিজম এর ওই জায়গাটাতে আমি আবারও বলি there is no friend. আমরা কলিগ, আমরা উই শেয়ার গুড রিলেশনশিপ বাট ইদানিং লাস্ট ১ বছরে আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং হইছে। বাট এন্ড অফ দ্য ডে আপনার পারফরম্যান্স আপনার জায়গায় থাকে, আমার পারফরম্যান্স আমার জায়গায় থাকে। বাট কমপ্লিমেন্টিং ইচ আদার এই জায়গাটা থেকে ওর সাথে আমার একটা খুব ভালো কেমিস্ট্রি হইছে। আ ও ও বুঝতে পারে আমাকে কি বলা দরকার। আমি বুঝতে পারি ওকে কি বলা দরকার। সিচুয়েশনটা কিভাবে তোলা দরকার। কতটা মানুষকে এনগেজ করা যায়, একটু ফান করা যায়। ওই জায়গাটা থেকে কেমিস্ট্রিটা খুবই ইম্পোর্টেন্ট। কেমিস্ট্রি ভালো না হলে কিন্তু অ্যাজ আ কমেন্টেটর পার্টনার কিন্তু জমে না। আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি ভালোটা দিতে পারতেছেন না। কমেন্টে কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রিকেট খেলা ইনিংসের মতো। হ্যাঁ, আপনি আপনার মতো খেলতেছেন, আপনার হ্যাঁ। পার্টনার আপনার খেলতেছে। বাট ২ জনে ম্যাচ সিচুয়েশন বুঝে ওই একসাথে পেয়ারটা কন্টিনিউ করে নিয়ে যাওয়া। কমপ্লিমেন্টিং ইচ আদার হ্যাঁ, এটা খুবই ইম্পোর্টেন্ট যে এখন আমি একটা টপিক নিয়ে কথা বলতেছি। ও যদি একদম অন্য মানে একটা আউট টপিক অফ নিয়ে কথা কনটেক্সট। বলে, তাহলে তো জমলো না জিনিসটা। সো মজার জিনিসগুলা ওইটা তখনই হয় যখন সিঙ্কটা ভালো হয়। তো আমাদের মধ্যে ভালো সিঙ্ক আছে বাট আনফরচুনেটলি আমাদের একসাথে কমেন্ট্রি করা হয় না। আচ্ছা। সো দেখা যায় যে যেহেতু আমিও নতুন বলতে কি ৫ বছর হয়ে গেছে বাট স্টিল আমাদের ৩ জন কমেন্টেটর এট এ টাইম কমেন্ট্রি করতে পারে ইন্টারন্যাশনাল কমেন্ট্রিতে লোকাল। সো ওই ক্ষেত্রে যখন আমি করি তখন সমন্বয় থাকে না, যখন সমন্বয় করে তখন আমি থাকি না। তো খুব রেয়ার আমরা একসাথে কমেন্ট্রি করার সুযোগ বা পেয়েছি। আতাহের ভাই এবং শাহীন শামীম ভাই ভাই। রয়েছেন এবং সমন্বয় আর আমার মধ্যে ধরেন যদি ২ টা টেস্ট ম্যাচের সিরিজ হয়, একটা টেস্ট আমি করি, আর একটা টেস্ট সমন্বয় করে। এইভাবে আরকি ভাইস ভার্সা চলতে থাকে। আরেকটা জিনিস সেটা সবার সাথেই ঘটে, বিশেষ করে স্পোর্টস ওয়ার্ল্ডে বা আদার্স সাইডে ক্রিটিসিজম। হুম। এটা কখনো শিকার হয়েছেন? হ্যাঁ, আমি তো এটা থেকেই বড় হইছি। আমারে নিয়ে ট্রোলিং হইছে, আমাকে ডেথ থ্রেট দেওয়া হইছে ইনবক্সে। সিরিয়াসলি? হ্যাঁ। আমি তোরে মাইরা ফেলবো। অ্যা গালিগালাজ তো আছেই। আমাকে গালিগালাজ, আমার ফ্যামিলিকে গালিগালাজ। কারণ আমার কমেন্ট্রি তার শুনতে ভালো লাগে না। এর জন্য আমার ফ্যামিলিকে গালি দিছে। আমাকে বলছে কমেন্ট্রি ছেড়ে দে, এই কর, ওই কর। ট্রলিং তো আছেই। যে দেখেন আমি ওই যে বললাম না উইকেট কিপারের মতো কমেন্ট্রি জবটা যে আপনি সারাদিন থ্যাঙ্কলেস। কি বললেন মানুষ শুনতেছে না। বাট তার কাছে মনে হয়েছে যে এই কথাটা তার ভালো লাগে নাই সো আমাকে ওটা নিয়ে সে স্ল্যাম করতেছে। ওই জায়গাটাতেই বললাম যে লাইফে কখনো বড় হওয়ার চিন্তা রাখে সে আরেকজনকে কখনো ছোট করবে না। সো যারা করে আমি মানে I don't take them seriously to be very honest কারণ I know they will never be a successful person in their life. সো যে সাকসেসফুল না তার কথা শুনে আমি কি করব? টি-টোয়েন্টি রাউন্ডের শেষ প্রশ্ন সেটা হচ্ছে কেউ যদি কমেন্টেটর হতে চায়, হুম, আপনার কাছে সাজেশন চাইলো, হুম, আপনি কি সাজেশন দিবেন? এখন পর্যন্ত আপনি বললেন আপনার আর্লি স্টেজ, হুম, মাত্র ৫ বছর বা ৫ বছর যতটুকু শিখেছেন, হুম, হুম। সাজেশনগুলো কি থাকবে? ক্রিকেটটা ভালো জানতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে ক্রিকেট বুঝতে হবে। শুধু বাইরে থেকে ক্রিকেট বোঝা না, একটা প্লেয়ার ৩ টা রান নেওয়ার পর তার রক্ত চলাচলের অবস্থা কি থাকে, তার ডিসিশন মেকিং এবিলিটি কোথায় আছে। তারপর ওই প্লেয়ারটা যখন একটা ৯০ মাইল গতির একটা বলার ফেস করে তখন তার মেন্টালিটি কেমন থাকবে। আপনি যেদিন এটা বুঝতে পারবেন আপনি ওই ক্রিকেটারটাকে বুঝতে পারবেন। সো ক্রিকেট জানাটা খুবই ইম্পোর্টেন্ট। নট নেসেসারি যে আপনাকে ক্রিকেট প্লেয়ার একদম টপ লেভেলে খেলতেই হবে কারণ হার্ষা ভোগলে আমাদের উদাহরণ সামনে আছে। আমি নিজে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলিনি বাট ন্যাশনাল লেভেলে খেলছি হয়তো আন্ডার-19 পর্যন্ত। বাট ডোমেস্টিক খেলছি, ফার্স্ট ক্লাস খেলছি। অনেকে হয়তো এটা না খেলেও ক্রিকেটটাকে ধারণ করতে পারে। সো ওইটা নট অ্যান ইস্যু। বাট আপনাকে ক্রিকেট বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। ভোক্যাবুলারি খুবই ইম্পোর্টেন্ট। ইংলিশটা তো আপনাকে মানে ঠোঁটের আগায় থাকতে হবে যে আপনি যেটা ভাবতেছেন ওটা আপনি বলতে পারতেছেন। এটা খুবই ইম্পোর্টেন্ট। অনেক সময় হয়তো যেহেতু এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ। সো আপনার পেটে আছে মুখে আসতেছে না। এরকম অনেক সময় হইতে পারে কিন্তু। ওই জায়গাটা থেকে এইটা আপনাকে রপ্ত করতে হবে। কনভারসেশনাল হইতে হবে। আ আপনাকে স্ক্রিনের সাথে আপনাকে নিজেকে মানায় নিতে হবে। যে আপনার স্ক্রিনে যেটা যাচ্ছে আপনি যদি ওইটাই রিপিট করেন তাহলে হবে না। তারপর ডিফারেন্ট টেস্ট দিতে হবে। ডিফারেন্ট টেস্ট দিতে হবে। আপনার নিজের স্ট্রেংথ জানতে হবে। আপনি যদি এখন একজনকে ফলো করেন যে আমি ইয়ান বিশপের মতোই কমেন্ট্রি করব, পারবেন না আপনি কখনো। ইয়ান বিশপ লাইফে দুনিয়াতে একটাই আসছে।
আপনি রহিম, করিম যেই হন, আপনি একজনই হবেন দুনিয়াতে। আপনার মানে আপনি এক্সক্লুসিভ। সো ওই এক্সক্লুসিভিটিটা আনা খুবই দরকার। মানে আপনি তাকে ফলো করতে পারেন বাট তার মতো কপি তার পেস্ট মতো না। কপি না কইরেন না। সো কমেন্ট্রি তো অনেক ক্ষেত্রে এরা অনেকে করার চেষ্টা করে যে ওর মতো করে কথা বলতেছি, ওর মতো করে। না, আপনি বি ইয়োরসেলফ। আর হচ্ছে গিয়ে স্পন্টেনিয়াস। আপনাকে আপনার উপস্থিত বুদ্ধি খুবই জরুরি। সো এই জিনিসগুলা, আর ওই যে যেটা বললাম না, আপনার নদীতে আগে ঝাঁপ দিতে হবে। এটা এমন একটা জিনিস, দূর থেকে মনে হবে খুব ইজি। আপনি একবার করার পর আপনি রেসপেক্ট বাড়বে। যারা করে তাদের প্রতি রেসপেক্ট বাড়বে যে না, ইটস নট দ্যাট ইজি। বাট আমি ডিমোটিভেট করতে চাই না। যার প্যাশন আছে সে তার জায়গা বের করেই নিবে। সে জায়গা মতো ঠিকই পৌঁছে যাবে। তো আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব, জাস্ট ওয়ান অ্যান্সার। টেস্ট, ওডিআই না টি-20? টেস্ট ক্রিকেট এনি ডে। শান্ত ক্যাপ্টেন্সি না শান মাকসুদ ক্যাপ্টেন্সি? শান্ত। ও অনেক আগে আছে। ঢাকা ক্রাউড না চট্টগ্রাম ক্রাউড? আপনি তো বিপদে ফলাইতেছেন। ঢাকা। ওয়ান ওয়ার্ড ডিসক্রিপশন: কুমার সাঙ্গাকারা, ক্লাস, সাকিব আল হাসান, স্টার বয়েজ, তামিম ইকবাল, ফ্ল্যামবয়েন্ট, বিরাট কোহলি, ওয়ার্ল্ডস বেস্ট, গোট, কেন উইলিয়ামসন, কাম অ্যান্ড কালেক্টিভ, মাজারুদ্দিন অমি। ট্রায়ার, ড্রিমার। ওকে, আমরা একদম শেষের দিকে লাস্ট একটা জিনিস জানতে চাইবো যে আপনার এই ক্যারিয়ার এ পর্যন্ত আসায় আপনার ফ্যামিলি এবং বিশেষ করে ভাবির মানে অবদান কতটুকু? একটা সময় আমি দেশ ছেড়ে চলে যাইতেছিলাম। কমেন্ট্রিতে যখন অনেক সমালোচনা হচ্ছিল একটা সময় যে আমি যাই করতেছি, মানুষ ভালোটা না পিক করে শুধু আমার খারাপ দিকগুলাই ধরতেছিল। আমারও পরিবার আছে। অনেক সময় সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে ট্রোল হইছে অনেক। সো একটা সময় মনে হয়েছিল আমি দেশ ছেড়ে চলে যাব। তখন সে আমাকে বলছে যে, আমি একদিন কান্না করে ফেলছিলাম আমার ওয়াইফের সামনে গিয়ে যে, "আমাকে দিয়ে এটা হচ্ছে না। মনে হয় খামাখাই চেষ্টা করতেছি।" সো শি সেড ওয়ান থিং যে, "তুমি আরেকটা চেষ্টা করো। সেকেন্ড চান্স। সেকেন্ড চান্স। তুমি যদি মনে হয় যে তোমাকে দিয়ে আর হবে না এই চেষ্টার পরে, দেন তাহলে তুমি কুইট। না হলে সারা জীবন আফসোস করবা যে আমি আরেকবার কেন চেষ্টা করলাম না।" সো দ্যাট ওয়াজ ব্যাক ইন 2022। মানে 2022 থেকে টার্নিং পয়েন্ট বলা যায়? হ্যাঁ, কারণ আমার শিক্ষা হইছে। 2022 এ আমি কিছু ভুল করছিলাম কমেন্ট্রিতে। আমাকে নিয়ে অনেক ট্রোলিং হইছে। আমার নিজেরই মনে হয়েছে যে আমি কি এটার যোগ্য কিনা। তারপর যখন চিন্তা করলাম যে আপনি ফেইল না করলে তো জীবনে সাকসেস পাবেন না। ফেইলিউর ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বিকাম আ সাকসেসফুল ফেলিয়ার ইজ আ পারসন। পিলার অফ সাকসেস। পিলার তো ক্লিশে বলে, বাট আপনি when you hit rock bottom, আপনি যখন লাইফের সবচেয়ে বাজে সিচুয়েশনে গিয়ে পড়বেন আপনার ক্যারিয়ারের সময়, যখন মনে হবে যে আমার এটা আর করা সম্ভব না বা আমাকে দিয়ে হবে না। আপনি যখন ওখান থেকে উইঠা আসতে পারবেন না, আপনাকে কেউ আটকাবে না। উপরওয়ালা আপনাকে হেল্প করবে। মাঝে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে আমাদের ক্যাপ্টেন্স কলে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক মনের কথা বলতে পারছি আজকে। এভাবে কথা বলার সুযোগ হয় না। এনভায়রনমেন্ট করে দিয়েছেন আপনি, এর জন্য ক্যাপ্টেন্স কলকে থ্যাংকস। ভালো রিসার্চ করছেন। ওয়েল ডান। থ্যাংক ইউ। ভাল লাগছে। আমি আমি অনেকদিন পর মনে হয় মন খুলে কথা বলছি। সো ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ দর্শকদের। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পডকাস্ট চ্যাপ্টারে পরবর্তী নতুন অতিথির সাথে। আসসালামু আলাইকুম।